ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৩৯। সারিকা হোসাইন। আকাশের মস্ত বড় থালার ন্যায় রূপালী চাঁদটা কুয়াশার চাদরে লুকিয়ে হালকা ঘোলাটে ঝাপসা আলো বিলিয়ে দিচ্ছে। আকাশে কোনো তারকারাজির দেখা মিলছে না আজকে। মাঝে মাঝেই কালচে রঙা কিছু মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে, কিন্তু ঘন বাতাসের তোর এসে মুহূর্তেই সেই মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অদূরে। ঘন গহীন গজারি বৃক্ষের বনের আঁকাবাঁকা কাঁচা রাস্তা দিয়ে সাইসাই গতিতে এগিয়ে চলছে যুবরাজের ব্র্যান্ডেড গাড়িটি। কাঁচা এঁটেলমাটির কর্দমাক্ত উঁচু নিচু রাস্তাতেও গাড়ির গতি ১০০ এর উপর। আর কিছুক্ষণ বন পেরোলেই বড় হাইওয়ে। এই পুরোটা সময় রাজ্য নীরব ছিল। এখনো যেন সে সন্ধ্যা বেলার ঘোর থেকে বেরোতে পারেনি। কিন্তু গাড়ির স্পিডে কিছুটা ভীত হল সে। অন্ধ মানুষের ন্যায় বাঁধনযুক্ত হাত নিয়ে কিছুটা নড়েচড়ে উঠল রাজ্য। যুবরাজ, আমার ভয় করছে। কোথায় যাচ্ছি আমরা? রাজ্যের কথা কর্ণপাত হতেই নিজের এক হাত দিয়ে রাজ্যের মাথায় মমতার পরশ বুলিয়ে যুবরাজ বলে উঠল, যতক্ষণ আমি তোমার পাশে থাকব ততক্ষণ তুমি পৃথিবীর সবচাইতে সেফ জোনে আছো, এটা সব সময় মাথায় রাখবে। ভয়ের কিছুই নেই। অক্ষত অবস্থায় তোমার ভাইয়ের কাছে পৌঁছে দেব তোমাকে। আমি কোথাও যেতে চাই না। আমি আপনার সাথেই থাকতে চাই যুবরাজ। কিন্তু আমি রাখতে চাই না জান। শক্ত কণ্ঠের সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রাজ্য আর কোনো কথা বাড়ালো না, দুই চোখ ফেটে তার অশ্রুকণারা আন্দোলন করে বেরিয়ে আসতে চাইছে। এই মুহূর্তে নিজের বাহুডোরে যুবরাজকে আবদ্ধ করতে বেশ ইচ্ছে হচ্ছে তার। যুবরাজকে দুই চোখ ভরে দেখার পিপাসায় অশান্ত হয়ে উঠেছে মন। কিন্তু তার দুই হাত শক্ত করে বেঁধে রেখেছে যুবরাজ। ভালোবাসার আপন মানুষটা কাছে থেকেও যেন ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। হঠাৎ যুবরাজ এভাবে কেন রূপ বদলালো এটাও তার অজানা। যুবরাজকে না পেলে এই নিষ্ঠুর ধরণীতে শ্বাস নিয়ে ভালোভাবে বেঁচে থাকা কি সম্ভব হবে তার কাছে? চিন্তা ভাবনার মাঝেই গাড়ির স্পিড কমে এলো, সেই সাথে স্মুদলি গাড়ি চলতে লাগলো। নিজের মনের কথাগুলো আর বন্দি করে রাখতে পারল না রাজ্য। তার কাছে বারবার মনে হচ্ছে এই বুঝি যুবরাজ তাকে একা ফেলে হারিয়ে গেল। আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে যুবরাজ। আমাকে একবার আপনার বুকে মাথা রাখার জায়গা দিবেন? আহত সিক্ত কণ্ঠে কথাটি বলে যুবরাজের রিয়াকশন দেখার জন্য মাথা নিচু করে চুপচাপ বসে রইল রাজ্য। মুহূর্তেই করা ব্রেকের শব্দে সচকিত হল রাজ্য। গাড়ি থেমে গেছে, কোনো অস্থিরতা নেই, কোনো শব্দ নেই। হালকা জানালার কাঁচ নামানোর কারণে দুই একটা বাদুড় আর ঝিঝি পোকার ডাক কর্ণকুহরে এসে লাগছে। ঘটনা বোঝার জন্য অন্ধ মানুষের ন্যায় এদিক সেদিকে মাথা ঘোরালো। হঠাৎই অজানা ভয় মনে জেঁকে বসল। তবে কি যুবরাজ এখানেই তাকে ছেড়ে দেবে? চুপটি করে দুদণ্ড বসতে পারো না? আদুরে স্বরে কথাটি বলে রাজ্যের চোখের বাঁধন খুলে শক্ত করে জাপটে ধরল যুবরাজ। এরপর হাতের বাঁধন উন্মুক্ত করে রাজ্যের গালে সিক্ত চুমু খেয়ে শুধালো, এবার খুশি? দীর্ঘ সময় বাদে যুবরাজের হাসি মাখা মুখশ্রী দেখে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। তৎক্ষণাৎ শক্ত হাতে যুবরাজের শার্টের কলার খামচে ধরে যুবরাজের চোখে চোখ রেখে রাজ্য শুধালো, আমি আপনাকে এরেস্ট করব এই ধারণা কিভাবে মাথায় এলো আপনার? পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও তো আমি আপনাকে কখনো ভুল বুঝব না। তবে কিসের এত ভয় আপনার? রাজ্যের কান্না জড়িত মুখশ্রী দেখে তোলপাড় শুরু হলো যুবরাজের বক্ষে। না চাইতেও বারবার সে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেলছে। নিজের হওয়া এত এত অপরাধের শাস্তি কিভাবে মৌকুফ করবে সে? রাজ্যের কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে যুবরাজ বলে উঠে, যখন সকলে জানবে তোমার হাজবেন্ড একজন কিলার তখন প্রশাসন তোমার দিকে আঙ্গুল তুলবে। তোমার চরিত্রে আর প্রফেশনে দাগ লাগবে। আমি আমার শত অপমান মেনে নির্লজ্জের মতো দিব্যি বেঁচে থাকতে পারবো। কিন্তু তোমার দিকে কেউ আর চোখে তাকাবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার কুৎসিত ভালোবাসায় তোমাকে জড়িয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি বউ। যুবরাজের অনুতপ্তে ভরা মুখশ্রী দুই হাতের আজলায় ভরে রাজ্য বলে উঠে, যদি আমি আমার প্রফেশনটাই ছেড়ে দেই তখন? যুবরাজ আর কথা বাড়ায় না। ঠান্ডায় শুষ্ক হওয়া নিজের দুই ঠোঁট চেপে ধরে রাজ্যের কোমল ঠোঁটে। যুবরাজের উষ্ণ ভালোবাসায় চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয় রাজ্য। যুবরাজকে কিভাবে সে বাঁচাবে সেই পথ তার জানা নেই। কিন্তু যে কোনো মূল্যে যুবরাজকে বাঁচাতে যে হবেই। দরকার পড়লে যুবরাজকে নিয়ে দূর কোনো দেশে বাসা বাঁধবে সে। তবুও যুবরাজকে হারাতে দেবে না রাজ্য। আমি আপনার অপকর্মে ঘেরা সাম্রাজ্যের রানী হয়েই সারাটা জীবন কাটাতে চাই যুবরাজ। আপনাকে শক্ত হাতে আগলে রাখার দায়িত্বটা কি আমাকে দেবেন? যুবরাজের খুশি যেন আর ধরে না।
রাজ্যকে নিয়ে ভেবে রাখা সকল ধারণা ভুল প্রমাণিত হবার খুশি এটা। নিজের শক্ত বাহুর বন্ধনে রাজ্যকে আবদ্ধ করে রাজ্যের গলায় মুখ ডোবায় যুবরাজ। আমার আমিকে পুরোটাই তোমার দখলে দিয়ে দিলাম রানী সাহেবা। মুহূর্তেই খুশির জোয়ারে ভেসে উঠল ব্যথিত দুই হৃদয়। স্কেলেটরে পা চাপতেই তরতর করে স্পিড বাড়তে থাকল। কোথায় যাচ্ছি আমরা? আমি না বললাম আমি দাদা ভাইয়ের কাছে যেতে চাই না? অবাক ভীত কণ্ঠে কথাটি শুধিয়ে যুবরাজের বাহু খামচে ধরে রাজ্য। বিগলিত হেসে যুবরাজ বলে উঠে, তোমার শ্বশুর মশাই একবার দেখতে চেয়েছেন তোমাকে। রাতটুকুন থেকে সকালে তোমাদের বাড়িতে যেও। দুদিন পর আমি গিয়ে নিয়ে আসব। শ্বশুর বাড়িতে আপনি যাবেন না? না। কেন? শেরহাম তোমাকে ভালোবেসে বসে আছে যা আমার মোটেও সহ্য হচ্ছে না। তাই ওর সাথে একটু কাবাডি খেলতে যাব। কয়েকদিন ধরে রাজ্যের কোনো খোঁজ খবর না পেয়ে এনি রেজওয়ান চৌধুরীর বাসায় এসেছে। মেইন গেটের সামনে এসে লজ্জায় আর্স্ট হয়ে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। কলিং বেল দিবে কি দিবে না সেই চিন্তা করতে করতেই কেটে গেল 20 মিনিট। ডক্টর রেহান নিশ্চয়ই বাড়িতে আছে। যদি তার সামনে পড়ে যাই তখন কি হবে? দরজায় পিঠের সহিত হেলান দিয়ে একমনে সেই চিন্তাই ভেবে চলেছে এনি। হঠাৎই খুট করে খুলে গেল বিশাল দরজাখানা। তাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে যেতে নিল এনি। ভয়ে চোখ মুখ কুঁচকে চিৎকার করে উঠল, উড়ি মারে। কিন্তু কিউতক্ষণ বাদে কোনো ব্যথার উপস্থিতি টের না পেয়ে অল্প করে এক চোখ খুলে আশেপাশে নজর বুলালো। হে হে পড়িনি, কিন্তু হাওয়ায় ভাসলাম কিভাবে? কৌতূহল নিয়ে দুই চোখ খুলে পিছনে নজর বুলাতেই রেহানের লাজুক মুখশ্রী দেখে চট করে সরে দাঁড়ালো এনি। সরি ডক্টর রেহান। আম রিয়েলি সরি। বুঝতে পারিনি এভাবে দরজা খুলে ফেলবেন। রেহান কিছুক্ষণ ইতস্তত করে মৃদু কণ্ঠে বলে উঠল, আসলে বাসায় কেউ নেই। রাজ্য কাল আসবে। কথাটি বলেই মাথা চুলকে এদিক সেদিকে তাকাতে লাগলো রেহান। বুকের ধুকপুকুনি শব্দে স্থির হয়ে দাঁড়াতে পারছে না সে। এদিকে লজ্জায় বারবার হাসি এসে যাচ্ছে শুধু। কি এক আজব মুসিবত। এনি রেহানের অস্বস্তি বুঝতে পেরে মাথা নিচু করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে। আসলে কয়েক দিন ধরে ওকে ফোনে পাচ্ছিলাম না তো এজন্য ভাবলাম কোনো সমস্যা কিনা। আচ্ছা ও আসলে আমাকে কল করতে বলবেন। আমি আসি। ছোট ছোট কদম ফেলে রেহানের দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে চাইল এনি। কিন্তু হঠাৎই গাম্ভীর্যপূর্ণ মোটা কণ্ঠে রেহান শুধালো, আপনি কি সত্যি সত্যি রাজ্যের কাছে এসেছিলেন মিস এনি রহমান? রেহানের এরূপ প্রশ্নে ফ্লোরের সাথে এনির পা আঠার মতো লেগে গেল। হাজার চেষ্টা করেও আর এক পাও নড়তে সক্ষম হল না। লজ্জায় ভয়ে চেহারা খানা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। লম্বা লম্বা পা ফেলে রেহান এনির সামনে এসে দাঁড়াল। লজ্জায় মুখায় অবনত রাখল এনি। রেহানের জিজ্ঞাসাকৃত প্রশ্নের উত্তর তার কাছে নেই। তবে কি উপায় হবে এবার? হঠাৎই এনির ছোট মুখশ্রী নিজের বৃহৎ হাতের আজলায় ভরে নিল রেহান। এনির লম্বা ঘন পাপড়ি যুক্ত কুচকুচে কালো চোখে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় রেহান বলে উঠল, লজ্জা পেলে আপনাকে অনেক আকর্ষণীয় লাগে এনি। সহসাই দুই চোখের পাতা বন্ধ করে চুপচাপ ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল এনি। লাজুক রেহান একমস্ত সাহসী কাজ করে বসল। এনির বড় বড় দুই চোখে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শে গভীর এক চুমু একে দিয়ে বলে উঠল, আমাকে ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে নিজেই যে বেকাবু হয়ে যাচ্ছেন মিস এনি। কোনো রূপ জবাব দিতে পারে না এনি। থরথর করে তার সর্বাঙ্গ কেঁপে যাচ্ছে সমানে। গলা শুকিয়ে কাঠ হয়ে হৃৎপিণ্ডে ধূপধাপ হাতুড়ি পেটাচ্ছে। ফিনফিনে চিকন ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে শুধু। নিজের হাতের আঙ্গুলির সাহায্যে এনির ঠোঁট টিপে ধরল রেহান। এরপর মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমাকে বেসামাল হতে বাধ্য করবেন না প্লিজ। রেহানের এমন কথায় চোখ মেলে তাকালো এনি। এরপর জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান আমার ভয় করছে। আমি আরেকটু হলে জ্ঞান হারাবো। হুঁশে ফেরানোর মেডিসিন যে আমার জানা আছে পুলিশ সাহেবা। এনিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রেহান। তার প্রশস্ত বুকে মেয়েটি নিতান্তই ছোট তুলতুলে বিড়াল ছানার মতো। এই বিড়াল ছানাটিকেই সে আদর যত্নে পুষে বড় করতে চায়। আমার বউ হবেন এনি? ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 40। সারিকা হোসাইন। গভীর নিস্তব্ধ হেমন্তের রাত। চৌধুরী বাড়ির প্রত্যেকেই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে আরও অনেক আগেই। ঘুম নেই শুধু যুবরাজের চোখে। মনে বেঁধেছে নানান দুশ্চিন্তার পোক্ত বাসা। কোথায় গিয়ে সবকিছুর শেষ হবে কিছুই তার জানা নেই।
মরুভূমিতে সামান্য পানির আশায় ছুটে বেড়ানো উন্মাদ বেদুইন বইকি নিজেকে আর কিচ্ছুটি মনে হচ্ছে না। কাছের মানুষগুলোকেও আর একদণ্ড বিশ্বাস করা যাচ্ছে না। কখন কোন দিক থেকে কে এসে ধারালো ছুরির ফলা বুক বরাবর বসিয়ে দেবে সেই চিন্তায় যুবরাজ হয়েছে দিশেহারা। চারদিক থেকে নানান বিপদ ধেয়ে আসছে। মুখ ফুটে সেই বিপদের কথা কাউকেই বলা পর্যন্ত যাচ্ছে না। যুবরাজের বাহুডোরে ঘুম কুমারী শেহজাদির ন্যায় নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাজ্য। এই মুহূর্তে যুবরাজের বাহুই যেন পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা মনে হচ্ছে তার কাছে। রাজ্যের ঘুমন্ত নিষ্পাপ ধবধবে ফর্সা মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল যুবরাজ। তোমাকে সর্বনাশের কারণ জেনেও আমি তোমাকে আমার সাথে জড়িয়েছি। কারণ একদিন না একদিন আমাকে শেষ হতেই হতো। শ্লেষতক হেসে নিজের বাহু থেকে রাজ্যকে সরিয়ে বালিশে মাথা ছোঁয়াতেই নড়েছে উঠে রাজ্য। এক পর্যায়ে ঘুমের ঘোর থেকে বেরিয়ে ঘুম জড়ানো কণ্ঠে যুবরাজকে উদ্দেশ্য করে সুধায়, এখনো ঘুমাওনি? কি হয়েছে তোমার বলো তো? যুবরাজ কোনো উত্তর দেয় না, কারণ এই প্রশ্নের সঠিক উত্তর কি তা তার জানা নেই। অন্যদিকে পাশ ফিরে একটা বালিশ জড়িয়ে চোখ বুজে যুবরাজ, এমনি ঘুম আসছে না, তুমি ঘুমাও। সকালে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসব। যন্ত্রণা আর কষ্টে যুবরাজের কণ্ঠনালী দিয়ে স্বর বেরুতে চায় না। তবুও নিজেকে যথেষ্ট সামলে ঝটপট কথাগুলো বলে বেডসাইড টেবিলের উপরে থাকা মৃদু আলোর ল্যাম্পটা নিভিয়ে রাজ্যের থেকে নিজের কষ্টটা লুকানোর প্রয়াস করে। যুবরাজের এমন অদ্ভুত আচরণে বেশ মনক্ষুণ্ণ হল রাজ্য। ইদানিং যুবরাজ তাকে একপ্রকার এড়িয়েই চলছে ধরতে গেলে। কোনো নব দম্পতির মধ্যে এতটা দূরত্ব কি আদৌ সৃষ্টি হয়? ভেবে পায় না রাজ্য। নিজের মনের চিন্তা ভাবনাকে এক পাশে সরিয়ে রেখে যুবরাজকে সাময়িক আনন্দের ভেলায় ভাসাতে যুবরাজকে নিজের দুই উষ্ণ হাতের শক্তিতে তার দিকে ফিরায় রাজ্য। বেলকনি ডিঙিয়ে আসা চাঁদের ফোকফকে আলোয় যুবরাজের মলিন মুখখানি সহজেই দৃষ্টিগত হচ্ছে। কোনো কিছু না ঘাটিয়ে নিজের লম্বা সরু আঙ্গুলি দিয়ে যুবরাজের কপাল থেকে থুতনি পর্যন্ত স্লাইড করে শিহরণ জাগাতে চায় রাজ্য। কিন্তু মাঝপথে বাদ সাধে যুবরাজ। এই মুহূর্তে তার এসবের মোড মোটেও নেই। যেখানে নিজের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই সেখানে এসব রঙ্গ তামাশা করার মানেই হয় না। ইদানিং না চাইতেও হুটহাট রাজ্যের উপর আকাশ সম রাগ আর জেদ হচ্ছে যুবরাজের। কিন্তু সেগুলো প্রকাশ না করে নিবিড়ে ধুকে ধুকে নিজেই বিষাক্ত হেমলকের মতো গিলে নিচ্ছে। যুবরাজের বাধা দেয়া হাত সরিয়ে নাছর বান্দা রাজ্য নিজের আবেদনময়ী উন্মাদনায় যুবরাজকে ধরাশায়ী হতে বাধ্য করল কিছু সময়ের ব্যবধানেই। একবার জ্বলে উঠা বারুদ নিজেকে না জ্বালিয়ে যেমন ক্ষান্ত হয় না, যুবরাজের হলো সেই দশা। নিজের চিন্তা চেতনা ভুলে রাজ্যের তুলতুলে নরম মাখনের মতো শরীরকে ভোগ দখলে মরিয়া হয়ে উঠল। মুহূর্তেই দুজন মানব মানবী কঠিন আলিঙ্গনে সুখ সাগরের অথই জলে ডুব দিল। পাগলের মতো রাজ্যকে সারা শহর ছসে খুঁজে যাচ্ছে শেরহাম। যুবরাজ এত বাধা পেরিয়ে বারবার কিভাবে জয়ী হয় সেটাই শেরহামের বৃহৎ মস্তিষ্কে ঢুকছে না। নিজের বাপের উপর আর যুবরাজের উপর ক্রোধে তার মাথা ফেটে যাবার উপক্রম। দুটোকেই ধরে যদি বড় পাতিলে কষাতে পারতাম তাহলে যদি মনের জ্বালা একটু কমে আর কি। শেরহামের জানা চেনা সব মানুষকেই একে একে দুনিয়া ছাড়া করেছে যুবরাজ। যাদের সহায়তায় এক তুবড়িতে সকল জিনিস নখের ডগায় এসে হাজির হতো, আজ তারা কেউ নেই শেরহামের পাশে। এই ঢাকা শহর শেরহামের কাছে গোলকধাঁধার ন্যায়। যার জন্ম বেড়ে উঠা দুই বিদেশের মাটিতে, সে কি করে এই জন্মানবে পরিপূর্ণ সাপের মতো পেঁচানো শহরের রহস্য খুঁজে বের করবে? হারামজাদা ডক্টর রেহানকে কেন সেদিন একবারে শেষ করলাম না? গর্তের সাপ একদম ব্ল্যাক ম্যাম্বা হয়ে ফোনা তুলেছে। নিজের কৃত গাধামোর উপর নিজেরই ধিক্কার আসছে বারবার। গুছানো জিনিস বারবার যুবরাজ এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে। আর সবকিছু মুখ বুজে ওই সুবহান শেখের জন্য সহ্য করতে হচ্ছে শেরহামের। বুড়ো ভামটা সম্পদ সম্পদ করে একেবারে মুখের ফেনা ছুটিয়ে ফেলছে। আর যুবরাজের অপরাধের হিসেব? সকল প্রমাণাদি হাতে কলমে রাজ্যের অফিসে দিয়ে আসলাম, তার কি হলো? মেয়েটা জেনে বুঝে একটা কিলারকে বিয়ে পর্যন্ত করে ফেলল। সব প্ল্যান ভেস্তে দিল শালা। আর ভাবতে পারে না শেরহাম। রাগে দুঃখে বারবার তার ব্রেন নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। শেষমেশ এক জঘন্য ভাবনা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল শেরহাম। সেই হাসিতে আশেপাশের মানুষ পর্যন্ত আড়চোখে দেখতে লাগলো শেরহামকে। লোকটাকে নিতান্ত বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তাদের কাছে। হাসতে হাসতে নিজের গাড়িতে উঠে ফোন বের করে ডায়াল করল কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর। রিং হতেই ফোন রিসিভ করে গম্ভীর ভারী কণ্ঠে বলে উঠল, হেই ব্রো, ইটস এস্টন স্পিকিং।
বাঁকা হেসে আমোদ জড়ানো কণ্ঠে শেরহাম বলে উঠল, শুট হিম এগেইন। ইয়েস। কথা শেষ করে ফোনের লাইন কেটে বাঁকা হেসে গাড়ি স্টার্ট করল শেরহাম। অনেক দৌড় করিয়েছিস, এবার একটু থামতে চাই। নিড সাম রেস্ট। আচ্ছা এনি, আপনি যদি কখনো জানতে পারেন যে আমি একজন ক্রিমিনাল তখন আপনি কি করবেন? সন্দিহান কণ্ঠে কথাটি বলে শ্যামবর্ণ মুখের অধিকারী এনির দিকে উত্তরের আশায় নজর রাখে রেহান। রিলেশন গাঢ় হবার আগে অবশ্যই কমিটমেন্টের প্রয়োজন আছে। যেই ভুল যুবরাজ করেছে সেই একই ভুল সে কখনোই করবে না। কারণ যুবরাজের বেঁচে ফেরার হাজারটা পথ আছে, কিন্তু তার সকল পথ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। যুবরাজের কোনো পিছুটান নেই, কোনো ভাবান্তর নেই। যুবরাজ মানুষ হিসেবে খুবই শক্ত মনের অধিকারী। কিন্তু রেহান, তার অসহায় বাবা মা সব সময় তার পথ চেয়ে অপেক্ষায় রয়। বারবার তাদের আশাহত করতে চায় না রেহান। এক খেলা কতবার খেলা যায়? অনেক তো হলো। এবার না হয় খেলার সমাপ্তিটা যুবরাজই টানুক। রেহানের এমন প্রশ্নে বিগলিত হাসে এনি। এরপর ক্যাফেটেরিয়ার ছোট টেবিলে দুই হাত ভাঁজ করে রেখে রেহানের দিকে কিছুটা ঝুঁকে এসে কৌতুকের স্বরে বলে ওঠে, আমি জানি আপনি একজন ক্রিমিনাল ডক্টর রেহান। কিন্তু এতে আমার কোনো যায় আসে না। প্রত্যেকটা মানুষের ক্রিমিনাল হবার পিছনে একটা না একটা কারণ থাকে। আর আপনার কারণটা আমি জানি। কথাগুলো একদমে বলে এক ভ্রু উঁচু করে মুখে বাঁকা হাসির রেখা টেনে ঘাড় কাত করে এক দৃষ্টিতে রেহানের দিকে অনিমেষ তাকিয়ে রইল এনি। এনির এমন অদ্ভুত আচরণে বেশ ঘাবড়াল রেহান। তবুও শক্ত কণ্ঠে শুধালো, কিভাবে জানেন আমি ক্রিমিনাল? কারণ সিরাজ আর টিটুকে কিল করতে আমি নিজ চোখে দেখেছি আপনাকে। অবাক চোখে এনির পানে তাকিয়ে রয় রেহান। তার কথা বলার ভাষা এলোমেলো হয়ে কণ্ঠনালীর কাছে আটকে রইল। মেয়েটির হাস্যরসাত্মক কথাগুলো একদম বিশ্বাস হচ্ছে না রেহানের। এইটুকুন মেয়ে এতটা ধুরন্ধর কিভাবে? শ্বাসগুলো ও বুকের কাছে থেকে থেকে আটকে ধরছে। রেহানের এমন অবস্থা দেখে খানিক মেপে হাসল এনি। এরপর একটা পানির বোতলের ক্যাপ খুলে রেহানের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আরে রিল্যাক্স, এত ভয়ের কিছু নেই। ওরা অনেক দিন আগে থেকেই ওয়ান্টেড আসামি ছিল। ডিপার্টমেন্ট ওদের প্রতি এতটাই বিরক্ত ছিল যে দেখা মাত্র শুটের অর্ডার ছিল উপর থেকে। আমি নিজেই রাজ্যের বিয়ের দিন ওদের পিছু নিয়েছিলাম। কিন্তু আপনাকে এমন ভয়ঙ্কর ভাবে দেখব স্বপ্নেও ভাবিনি। ইউ আর এ গ্রেট শুটার। আমি তো ওটা দেখে আরও ফিদা হয়ে গেছি আপনার উপর। এনিকে এই মুহূর্তে মোটেও ভরসা করতে পারছে না রেহান। মেয়েটা চূড়ান্ত বুদ্ধিমতী। এসব পুলিশের লোককে একদম বিশ্বাস করা যায় না। রেহানের ঘাবড়ানো চেহারা দেখে রেহানের শীতল দুই হাত চেপে ধরে এনি বলে উঠল, চাইলে আরও 17 দিন আগেই আপনাকে এরেস্ট করতে পারতাম। সবটা দেখেও আমি ডিপার্টমেন্ট এর কাছে চেপে গিয়েছি। আপনার বোনের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাকে ভালো রাখার দায়িত্ব যে আমি নিজে চেয়ে নিয়েছি। ডক্টর রেহান। সাদাফ চৌধুরীর মুখোমুখি বসে আছেন সুবহান শেখ। দুজনের মুখেই ক্রূর হাসি। কিন্তু কার হাসির কি কারণ তা দুজনেরই অজানা। শেষমেশ ছেলেকে খুনি বানিয়েই ক্ষান্ত হলে সাদাফ? বাঁকা হেসে কথাটি বলে পায়ের উপর পাতুলে সামান্য নড়ে চড়ে বসলেন সুবহান শেখ। সুবহান শেখের এমন কথায় হো হো শব্দ তুলে হেসে উঠল সাদাফ চৌধুরী। এরপর চায়ের পেয়ালা হাতে তুলে নিতে নিতে সাদাফ চৌধুরী বলে উঠলেন, আমার ছেলে তবে তোমার পেছনে এক হাত দিতে পারল? সাদাফ চৌধুরীর এমন কটুকপূর্ণ কথায় রাগে সর্বাঙ্গে জ্বালা ধরে গেল সুবহান শেখের। সাদাফ চৌধুরীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চোখ মুখ খিচে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ছেলের জীবনের জন্য মায়া লাগে না? আমার কথা বাদ দাও, তোমার ছেলের জন্য তোমার আফসোস হয় না? কি বলতে চাইছো তুমি সাদাফ? বলতে চাইছি পাগল ছেলেটাকে এভাবে মানুষের পিছনে আর কতদিন লেলিয়ে বেড়াবে? তোমার ছেলের বিনাশ হলেই পাগলটাকে মুক্ত করব। তার আগে যে তোমাকে আমি জমের দুয়ারে পৌঁছে দেব মামুজান। হঠাৎ যুবরাজের কণ্ঠ পেয়ে বসা থেকে লাফিয়ে উঠেন সুবহান শেখ। যুবরাজের ক্রূর হাসি যুক্ত হিংস্র নজরে দৃষ্টি রেখে সুবহান শেখ খেকিয়ে উঠেন, বেশি বার বেরো না। তোমাকে বধ করার মানুষ কিন্তু তোমার ঘরেই বাস করে। আমাকে বধ করার মতো কারোর জন্মই হয়নি এখনো এই দুনিয়ায়। সুবহান বুড়ো শুয়োর। অবলীলায় কথাগুলো বলে সাদাফ চৌধুরীর পাশে ধপ করে বসে পড়ল যুবরাজ। বাপ ছেলের থেকে চূড়ান্ত অপমানিত হয়ে রাগে অগ্নিশর্মা হয়ে চুপচাপ বসে রইলেন সুবহান শেখ। 2 মিনিটের মধ্যে আমার সামনে থেকে দূর না হলে হাড্ডি মাংস চটকিয়ে কফিনে ভরে ছেলের কাছে গিফট হিসেবে পার্সেল করব মামুজান।
বিগলিত হেসে সুবহান শেখকে কথাটি বলে টেবিলের উপর রাখা নাস্তার ট্রে থেকে একটা বিস্কুট নিয়ে চিবুতে চিবুতে পুনরায় রাগী স্বরে যুবরাজ শুধালো। এত দামি বিস্কুট এই কুকুরটাকে কে খেতে দিয়েছে পাপা? এটা ঘিয়ে ভাজা বিস্কুট। কুকুরের পেটে ঘি হজম হয় কখনো শুনেছ? আর টিকতে পারলেন না সুবহান শেখ। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চট করে উঠে দাঁড়িয়ে হনহন করে দরজার কাছে এসে পায়ের গতি শ্লথ করলেন। এরপর বাজখাই গলায় বলে উঠলেন, ভুলে যেও না যুবরাজ, আমার ছেলে একজন নরখাদক। কথাটি কর্ণপাত হতেই যুবরাজ গলায় তেজ এনে গর্জে উঠা স্বরে বলে উঠল, তোমার ছেলেকে গিয়ে কানে কানে বলে দিও আমিও একজন রক্তপিপাসু। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 41। সারিকা হোসাইন। বেনজির আশফির সামনে স্যালুট ঠুকে তরতরে বাঁশের ন্যায় পেছনে হাত মুড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য। আজকে তার বলার মতো কোনো ভাষা অবশিষ্ট নেই। সকল পথ নরপিচাস শেরহাম নামক মানুষটা রুদ্ধ করে রেখেছে। কেউ তখন হম্বিতম্বি করে হাতে থাকা স্থির চিত্রগুলো রাজ্যের সামনে থাকা টেবিলে শব্দ করে ছুঁড়ে মারল বেনজির আশফি। শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা রাজ্য হঠাৎ শব্দে কিছুটা কেঁপে উঠল, সেই সাথে অশ্রুসজল হল চোখজোড়া। কিন্তু সেসবে ধ্যান দিলেন না কঠিন হৃদয়ের চিফ বেনজির। গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার দিলেন, এক্সপ্লেইন ইট। রাজ্য বেনজির আশফির থেকে নজর সরিয়ে টেবিলে দৃষ্টি দিতেই যুবরাজের অস্ত্র হাতে রক্ত মাখা শরীর আর ক্রূর মুখশ্রীর দিকে দৃষ্টি দিয়ে থরথরিয়ে উঠল। মুখে অনেক কিছুই বলতে চাইল, কিন্তু অজানা কোন শক্তি যেন আজ তার গলা টিপে কণ্ঠনালী রোধ করেছে। খাঁচায় থাকা বন্দি পাখির ন্যায় গুছানো কথাগুলো বুকের ছাতিতে এসে পাখা ঝাপটাল। কিন্তু কণ্ঠের শক্ত দুয়ার ডিঙিয়ে বাইরে বেরুতে পারল না। কিন্তু উত্তরহীন কাউকে ছেড়ে দেবার পাত্র বেনজির নয়। হনহন পায়ে রাজ্যের সামনে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে শুধালো, জেনে শুনে একজন কিলারকে বিয়ে করেছ? হুয়াই? নির্বাক রাজ্য শুধু উষ্ণ স্রোতের ধারা ঝরিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। রাজ্যের এমন বাকশূন্য অবস্থা বেনজির আশফিকে চরম রাগান্বিত করে তুলল মুহূর্তের ব্যবধানে। তপ্ত শ্বাস ছেড়ে গটগট পায় নিজের ডেস্কের সামনে গিয়ে টেলিফোন কানে তুলে আঙ্গুল চেপে চেপে কাঙ্ক্ষিত নম্বর ডায়াল করল। টিম আলফা, যুবরাজ শাহিরকে 24 ঘন্টার মধ্যে কাস্টডিতে চাই। এলাই ভোর ডেথ। বেনজির আশফির এমন কথায় বিস্ফারিত নেত্রে তার দিকে তাকালো রাজ্য। সে জানে বেনজির আশফি নিষ্ঠুর। তাই বলে এতটা? আর দাঁড়িয়ে থাকতে পারল না রাজ্য। হাঁটু গেড়ে বেনজির আশফির সামনে 2 হাত জোর করে বলে উঠল, এখানে অনেক বড় চক্রান্ত চলছে চিফ। এই চিত্রগুলো যে আপনাকে পাঠিয়েছে সে ইচ্ছে করে যুবরাজকে ফাঁসিয়েছে। যুবরাজকে এরেস্ট করবেন না চিফ প্লিজ। প্রয়োজন পড়লে ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। রাজ্যের অহেতুক কান্নায় বেনজির আশফির শরীরে জ্বালা ধরে গেল। এই মেয়ে পাগল নাকি? এত বড় একটা ক্রিমিনালকে কিভাবে ছেড়ে দিতে বলছে? আর যদি ছেড়ে দেই ও দেশের মানুষের সামনে কি জবাব দেব? রাজ্যকে পাত্তা না দিয়ে কঠিন কণ্ঠে বেনজির আশফি বলে উঠলেন, যাও নিজের কাজে যাও। আর একটা কথা মনে রেখো, নিজের হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে গাদ্দার হইও না। মুভ। আজকে পৃথিবীর সবচাইতে অসহায় নিজেকে মনে হচ্ছে রাজ্যের কাছে। এতটা কঠিন পরিস্থিতি তাকে সামাল দিতে হবে এটা সে স্বপ্নেও ভাবেনি। সে জানে যুবরাজকে নিয়ে তাকে সাফার করতে হবে। তাই বলে এত দ্রুত? চতুর এনি সবটাই জেনেছে রাজ্য অফিসে আসার আগেই। যুবরাজ ফেঁসে গেলে রেহানকেও ছাড় দেয়া হবে না, এটা সে ভালো করেই জানে। সে জেনে বুঝে নিরপরাধ মানুষকে পুনরায় শেষ হতে মোটেও দেবে না। শেরহাম আর তার বাপের পাপের প্রায়শ্চিত্ত করা এখনো যে বাকি। ওয়াশরুমে ঢুকে নিজের প্রাইভেট ফোন বের করে রেহানের নম্বরে সংক্ষিপ্ত এক বার্তা পাঠালো। এমনভাবে বার্তা পাঠালো যে কারো কাছে ধরা পড়লেও কেউ সেটা বুঝতে পারবে না। এই ট্রিক্স অবশ্য রেহানই তাকে শিখিয়েছিল। কিন্তু এত দ্রুত এই ট্রিক্স ফলো করতে হবে এটা এনি স্বপ্নেও ভাবেনি। নিজেদের ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে শেরহাম। চোখ বুজে যুবরাজের কঠিন পরিণতি ভেবে ভেবে বেশ হাসি পাচ্ছে তার। অবশেষে বাগে আনা গেল তবে। কিন্তু সেই হাসি মুহূর্তেই হিংসা আর ক্রোধে রূপ নিল। মুহূর্তেই নিজেকে চরম বোকা মনে হলো। পুলিশ তোকে শাস্তি দিলে তো আমি সেই দৃশ্য উপভোগ করতে পারবো না। কিন্তু আমি যে তোর জীবন ভিক্ষা চাইবার দৃশ্য নিজ চোখে দেখতে চাই। এদিকে এস্টনকেও বলা হয়েছে শ্যুট করতে। মহা ক্যাচাল নিজ হাতে বাঁধিয়েছে সে নিজে। সুবহান শেখ জানতে পারলে চরম কেলেঙ্কারি হয়ে যাবে। কি করি এখন? দ্রুত হাতে পকেট থেকে নিজের ফোনখানা বের করে এস্টনের নম্বর ডায়াল করল শেরহাম। অনেক সময় রিং বেজে লাইন কেটে গেল কিন্তু এস্টন ফোন রিসিভ করল না।
শেরহাম দমে যাবার পাত্র নয়, সে একের পর এক সেই নম্বরে কল করতেই থাকল। বেশ কয়েক মিনিট পর ফোন ব্যাক করল এস্টন। এভাবে কল করে বারবার বিরক্ত করছো কেন? টার্গেট আমার সামনে। টার্গেট সামনে শুনেই লাফিয়ে উঠল শেরহাম। জিভ কেটে মাথা নাড়িয়ে বলে উঠল, হেই প্লিজ ডোন্ট শুট, ডোন্ট শুট। হোল্ড ইট। এস্টন ভ্রু কুচকে সিউর হতে চাইল। হোল্ড? আর ইউ সিরিয়াস? ইয়েস হোল্ড। আই ওয়ান্না কিল হিম। আর কথা বাড়ালো না এস্টন। নিজের তাক করে রাখা রাইফেল ব্যাগে ভরে নিজের কর্মস্থলে পা বাড়াল। এস্টন চলে যেতেই ক্রুর হাসল যুবরাজ। চারপাশ থেকে ধেয়ে আসা বিপদ সম্পর্কে সে অবগত হয়েছে বহু আগেই। এরকম ভাড়াটে কিলার তার একটা লোমও বাঁকা করতে পারবে না সে বিষয়ে সে নিশ্চিত। কিন্তু সোয়াট পুলিশ? চারপাশ থেকে ঘিরে ফেললে বাঁচার পথ কোথায়? চোরের মতো পালানোর মানুষ সে নয়। ঘটনা মোকাবেলা অবশ্যই করবে সে। কিন্তু তার আগে বাপ ছেলের খেল খতম করা চাই। শেরহামের কুৎসিত চিন্তা ভাবনা মাথায় আসতেই রাগে মস্তিষ্ক ফেটে যাবার উপক্রম হল যুবরাজের। না চাইতেও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল সাদা রঙের দেয়াল বরাবর। কঠিন কংক্রিটের দেয়াল মুহূর্তেই যুবরাজের হাত রক্তাক্ত করতে ভুলল না। হঠাৎই নিজের ফোনটা ভো ভো শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে রেহানের নম্বর দেখে ভ্রু কুঁচকে ফোন কানে তুলতেই রেহান বলে উঠল, তোকে 24 ঘন্টার মধ্যে জীবিত বা মৃত অবস্থায় এরেস্ট করার পরোয়ানা জারি হয়েছে। রেহানের থেকে কথাটি শুনে যুবরাজের দুই চোখ ক্রোধে ফেটে পড়ল। সব কিছুই নিমিষের ব্যবধানে হাতের বাহিরে চলে যাচ্ছে। কোনোটারই লাগাম টানা যাচ্ছে না। তাহলে তো এবার শেরহামের মুখোমুখি হতেই হয়। রায়াফকে নিজের গোপন বাড়ির ঠিকানা দিয়ে সাদাফ শাহির আর সামিনাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়ে খট করে ফোনের লাইন কেটে দিল যুবরাজ। কাবার্ড থেকে কালো রঙের একটা শার্ট গায়ে জড়িয়ে নিজের বহু পছন্দের রিভলভারটি কোমরে গুজে হাতে একটা হেলমেট নিয়ে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো যুবরাজ। আজকে হয় বাপ ছেলে এই দুনিয়া ছাড়বে, নয়তো সে। পার্কিং এরিয়াতে এসে নিজের বাইক বের করে স্টার্ট দিয়ে মাথায় হেলমেট পরে নিল যুবরাজ। গন্তব্য সুবহান শেখের পাপের আস্তানা। দুদিন ধরেই মানুষ ভাড়া করে নিজের বাড়ির সকল পাপ ধুয়ে মুছে সাফ করে একদম চকচকে করে ফেলেছেন সুবহান শেখ। ছেলের কৃত অপরাধের বিন্দু মাত্র চিহ্ন তিনি রাখতে চান না। কোনো মতে যুবরাজের বাপের আর যুবরাজের খেলা সাঙ্গ করতে পারলেই স্বস্তির শ্বাস নেওয়া যাবে। নিজের হাতে পিষে পিষে মারবেন দুই জনকে। হহুত জ্বালিয়েছে। এত যন্ত্রণা আর নেয়া যাচ্ছে না। এদের বাপ ছেলের চিন্তায় আজকাল মাঝে মাঝেই প্রেশার বেড়ে যাচ্ছে তার। বৃদ্ধ বয়সে এত চাপ মানা যায় নাকি? নিজ কক্ষে শুয়ে শুয়ে নানাবিধ চিন্তায় মগ্ন হয়ে আছেন সুবহান শেখ। এমন সময় ধাম করে খুলে গেল কক্ষের দরজা। হঠাৎ বিকট শব্দে চমকে শোয়া থেকে বসে পড়লেন সুবহান শেখ। ক ক কে? কে ওখানে? কণ্ঠে খানিক রস লাগিয়ে যুবরাজ বলে উঠল, আমি তোমার ভাগ্নে মামুজান। যুবরাজের কণ্ঠ পেতেই ধরফরিয়ে উঠলেন সুবহান শেখ। বালিশের নিচ হাতড়ে নিজের পিস্তল খানা বের করে যুবরাজের উপর আক্রমণ করতে তৎপর হলেন। কিন্তু যুবরাজের ধূর্ততার সাথে পেরে উঠলেন না। মুহূর্তেই নিজের শক্তিশালী থাবার মতো হাতের সহায়তায় কাবু করে ফেলল সুবহান শেখকে। অসহায় সুবহান ভীত কণ্ঠে ডেকে উঠলেন, সে শেরহাম। সুবহান শেখের ডাকাডাকিতে হো হো শব্দ তুলে হাসল যুবরাজ। তোর পাগল ছেলে দরজা খুলেই বাইরে চলে গিয়েছে। এই জন্যই তো তোর কাছে কোনো বাধা না ডিঙিয়েই পৌঁছাতে পারলাম। সুবহান শেখকে কথা বলার চান্স না দিয়ে মুখে স্কচটে পাটকে হাত পা বেঁধে কাঁধে নিয়ে নিচে নেমে এলো যুবরাজ। এরপর পার্কিং এরিয়ায় এসে সুবহান শেখের গাড়িতেই উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেবার আগে যুবরাজ পিছনে মাথা ঘুরিয়ে বলে উঠল, আমার বাইক তোর বাড়ির গেটের সামনে রেখে যাচ্ছি, যাতে তোর পাগলা কুত্তা গন্ধ শুকে শুকে তোকে খুঁজতে চলে আসে। বিস্ফারিত নেত্রে সুবহান শেখ শুধু যুবরাজের ক্রূরতা দেখে যাচ্ছে আর উম শব্দ করছে। এই বুঝি তার জীবন লীলা সাঙ্গ হলো আজ। সারা শহর তন্ন তন্ন করে যুবরাজের সন্ধান চালাচ্ছে সোয়াট আর গোয়েন্দা বিভাগের কয়েকটা টিম। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে কিন্তু যুবরাজের সন্ধান পেতে ব্যর্থ হচ্ছে তারা। এদিকে রাজ্যকে রাখা হয়েছে স্পেশাল নজরবন্দিতে। না তাকে বাড়িতে যেতে দেয়া হচ্ছে না কারো সাথে যোগাযোগ। তার ব্যক্তিগত সেলফোন খানাও হেফাজতে নেওয়া হয়েছে। মাঝে মাঝে দুই একটা কল এলেও সেগুলোর লোকেশন ট্র্যাক করে অনুসন্ধান চালানো হচ্ছে। কিন্তু সারা দিনে যুবরাজের একটা কল বা মেসেজ পর্যন্ত পাওয়া গেল না। রাজ্য মনে মনে সৃষ্টিকর্তাকে সমানে ডেকে যাচ্ছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে।
বেহা নেত্র যেন আজ বাঁধহীন নদীর মতো হয়েছে। যুবরাজের চিন্তায় নিজেকে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে তার। সব কিছু ভুলে মনে প্রাণে একটাই চাওয়া, যুবরাজ যেন বেঁচে থাকে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 42। সারিকা হোসাইন। দিনের আলো ফুরিয়ে দিগন্তের সূর্য ঘন তিমিরে তলিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। নিশাচর প্রাণীগুলো বড় বড় ডানা ঝাপটিয়ে ছুটে চলেছে আকাশের এই কোণ থেকে সেই কোণ। বড় হাইওয়ে রাস্তার দুধার আলোকিত করে জ্বলে উঠেছে সোডিয়াম লাইট। সাই সাই গতিতে রাস্তা জুড়ে যাওয়া আসা করছে নানান পদের যানবাহন। গাড়ির পেছনের সিট থেকে উকিঝুঁকি মেরে ঘটনা বুঝার চেষ্টা করছেন সুবহান শেখ। এইভাবে এত অল্প সময়ের ব্যবধানে যুবরাজের গ্যারাকলে আটকা পড়বেন তা ঘূর্ণাক্ষরেও টের পাননি প্রবীণ এই ব্যক্তি। টের পেলে কি আর দেশে আসেন নাকি? যুবরাজ শক্ত স্কচটেপের সহিত তার দুই হাত দুই পা এবং মুখ বেঁধে রেখেছে। সব কিছু অবলোকন করার জন্য শুধু দৃষ্টি দুটি খোলা। সেই খোলা দৃষ্টি দিয়েও আশেপাশের সবকিছু অনুধাবন করা যাচ্ছে না। এ যেন বেঁচে থেকে মৃত্যু সমতুল্য। গাড়ির ভেতর সামান্য আলোকিত করে লুকিং গ্লাসে সুবহান শেখের অবস্থা দেখে নিল যুবরাজ। বুড়োটা হাত পা গুটিয়ে সিটে শুয়ে শুয়ে এদিক সেদিকে তাকিমকি করছে। সুবহান শেখের এমন করুণ অবস্থা দেখে বিগলিত হাসল যুবরাজ। সেই হাসির শব্দ শুনে ধরফরিয়ে নড়ে চড়ে উঠল সুবহান শেখ। দেখলে তো মামুজান ভাগ্নে হয়ে কিভাবে কবজা করলাম তোমাকে? কেন অযথা ভীমরুলের চাকে ঢিল ছুড়লে বলতে পারবে? নিজের পরিণতির জন্য নিজেই দায়ী হলে চিন্তা করো না তোমার পিছে পিছে তোমার ছেলেও চম্বুকের মতো এসে হাজির হবে। বেশ মজার একটা খেলা হবে তাই না বলো? যুবরাজের কথার মর্মার্থ বেশ ভালো করেই বুঝতে পারলেন সুবহান শেখ। তবুও মুখে কিছুই বলতে পারলেন না। কিন্তু চোখে তার ভীতি প্রদর্শিত হল। গাড়ির লাইট অফ করে যুবরাজ আরও জোরে স্কেলেটরে চেপে স্পিড বাড়িয়ে দিল। নিয়ন্ত্রণহীন গাড়ির মতো ঝড়ের বেগে চলতে লাগল সুবহান শেখের কালো রঙের রোলস রয়েস গাড়িখান। গাড়ির এত গতিতে বেশ ভড়কে গেলেন সুবহান শেখ। ছেলেটাকে একদম ভরসা নেই, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। শয়তানির চক্করে কোনো দিন সৃষ্টিকর্তাকেও ডাকা হয়নি। বুড়ো সুবহান জানেও না কিভাবে উপরওয়ালাকে ডেকে সন্তুষ্ট করতে হয়। আজ যেন সত্যি সত্যি তার মৃত্যুর ডাক এসেছে। যুবরাজকে কোথাও খুঁজে না পেয়ে যখন ক্লান্ত শরীরে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে শেরহাম তখন বৃহৎ গেটের কাছে কালো রঙের কেটিএম মোটর বাইক দেখে বেশ অবাক হয় সে। তার নিজের বাইক চালানোর হবি নেই, সুবহান শেখ বৃদ্ধ মানুষ, তার দ্বারা এটা মোটেও সম্ভব নয়। তাহলে কে? লম্বা লম্বা পা ফেলে বাইকের নিকট এসে থমকে দাঁড়ায় শেরহাম। বাইকের হেলমেটে খুব সুন্দর করে পেইন্ট করে লিখায়ও। যুবরাজের নাম দেখেই রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক থেকে হেলমেট তুলে সজোরে আছাড় মেরে পাথরের বাধাই করা রাস্তার উপর ফেলে দিল শেরহাম। এত জোরে আছাড় খেয়েও অক্ষত অবস্থায় পড়ে রইল যুবরাজের দামি হেলমেটখানা। আর এক মুহূর্ত সেই জায়গায় দাঁড়ালো না শেরহাম। ক্রোধে জেদে ফুসফুস করতে করতে নিজের ব্লেজারের ইনার পকেট থেকে রিভলভার বের করে গুলি লোড করে সেটা তাক করে ছুটে চলল ঘরের ভেতর। প্রথমে ড্রয়িং রুমে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজল, এরপর চিৎকার করে ডেকে উঠল, যুবরাজ বাস্টার্ড কোথায় তুই? সাহস থাকে তো আমার সামনে আয়। শূন্য বৃহৎ অ্যাপার্টমেন্টে শেরহামের কথাই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, কিন্তু যুবরাজের কোনো শব্দ পাওয়া গেল না। শেরহামের ক্রোধের মাত্রা ছাড়িয়ে যাবার উপক্রম হল। সিঁড়ি বেয়ে দৌড়ে দুতলায় উঠতে উঠতে ডেকে উঠল, পপস! সুবহান শেখেরও কোনো আওয়াজ পাওয়া গেল না। বদ্ধ উন্মাদের ন্যায় প্রতিটা ঘরে চিরুনি তল্লাশি চালালো শেরহাম। কিন্তু ঘরের কোথাও না আছে যুবরাজ আর না আছে সুবহান শেখ। কোনো উপায় না পেয়ে শেরহাম সুবহান শেখের নম্বরে কল করল। প্রথম রিং বাজতে না বাজতেই ফোন রিসিভ হলো। হেই ডুড, ইটস ইউভি। তোমার পপসকে নিয়ে সমুদ্রে হাওয়া খেতে এলাম। কথাটি হাস্যরসাত্মক স্বরে বলে শেরহামকে কিচ্ছুটি বলার সুযোগ না দিয়েই খট করে লাইন কেটে দিল যুবরাজ। শেরহাম সাথে সাথেই আবার কল করল, কিন্তু নম্বর সুইচড অফ। রাগে নিজের চুলের মুঠি চেপে ধরে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করল শেরহাম। এরপর দুচোখ বন্ধ করে নিজের ক্রোধকে গিলে খেয়ে ক্রূর হাসি হাসল। তাহলে তোর বাপকে নিয়ে আমিও একটু পিকনিক খেয়ে আসি। রিভলভার হাতে নিয়েই হনহন করে নিজের গাড়িতে গিয়ে বসল শেরহাম। এরপর গাড়িখানা স্টার্ট দিয়ে ছুটে চলল সাদাফ শাহিরের বাড়ির উদ্দেশ্যে। শেরহামের সাথে কথা শেষ করেই ফোনটা সজোরে রাস্তায় ছুঁড়ে মারল যুবরাজ। শক্ত কাঠামোর পিছালা রাস্তায় বাড়ি খেয়ে চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে পড়ে রইল সুবহান শেখের বিদেশি দামি ফোনখানা।
নিমিষেই আরেকটি মালবাহী কার্গো ট্রাক এসে রাস্তার সাথে পিষে ফেলল সিম সহ মোবাইলের অবশিষ্ট অংশ। তোর ছেলে তোর চাইতেও বোকা রে সুবহান। তোর ছেলের সাথে হাডুডু খেলতে আমার বাপকে ওই বাংলোতে আমি বসিয়ে রেখেছি নাকি? তামাম দুনিয়া এক করে ফেললেও আমার বাপের একটা চুলের হদিসও পাবে না তোর ছেলে। মনে মনে সুবহান শেখ জেদে ফেটে পড়ে ইচ্ছেমতো গালিগালাজ করে উঠল যুবরাজকে। এদিকে মিনিট 20 ব্যবধানেই যুবরাজের বাড়ির সামনে করা ব্রেক কষল শেরহাম। বাড়িটির সামনে এসে তার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। বাড়িটির বিশাল গেটে মস্ত বড় বড় দুটো তালা ঝুলছে। গাড়ি থেকে না নেমে পুনরায় সেই গাড়ি স্টার্ট দিয়ে রেহানদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি হাঁকালো। সেখানেও একই দৃশ্য দেখে নিজের মাথাটাকে সজোরে স্টিয়ারিং এর সাথে বাড়ি মারল শেরহাম। ক্রোধ এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে মনে হচ্ছে নিজের বন্দুকের গুলি নিজের ঘিলুতে ঢুকিয়ে দিতে পারলে বেশ হতো। কিন্তু তোর সমাপ্তি না দেখে আমি মরব না যুবরাজ। পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি। সুবহান শেখের নম্বর ট্র্যাক করে এটুকু জানা গিয়েছে তারা চট্টগ্রাম হাইওয়ের দিকে যাচ্ছে। এরপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। সোয়াট পুলিশ শেরহামকে আশ্বস্ত করে নিজেদের টিমকে হেলিকপ্টারে করে চিটাগাং এর দিকে পাঠানোর ব্যবস্থা করল, সেই সাথে চিটাগাং পুলিশকে পুরো ঘটনা ইনফর্ম করল। মুহূর্তের ব্যবধানে পুরো চট্টগ্রাম শহর পুলিশের গাড়ির পুপু সাইরেন আর হেলিকপ্টারের পাখার খটখট শব্দে উত্তাল হয়ে উঠল। রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে সুবহান শেখের গাড়ি চিহ্নিত করতে সক্ষম হল পুলিশ। গাড়িটি পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছে। মুহূর্তেই যুবরাজ খেয়াল করল পিছনে পুলিশের গাড়ির বহর আর উপর থেকে দুটো হেলিকপ্টার সমানে টর্চ জ্বেলে যাচ্ছে। তারা যুবরাজকে থামার জন্য বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। কিন্তু যুবরাজ আজ যেন কিচ্ছুটি কানেও শুনছে না, চোখেও দেখছে না। সে তার গতিতে অটুট। রাস্তার সকল ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে এলোমেলো স্পিডে জেটি ঘাটের দিকে এগিয়ে চলল যুবরাজ। কিছু মুহূর্তের জন্য হেলিকপ্টার আর গাড়িগুলোকে নজরে পড়ছে না। চতুর যুবরাজ এই সময়টাকেই কাজে লাগিয়ে বৃদ্ধ সুবহানকে এক হাতের ঝটকায় কাঁধে তুলে নিমিষেই হারিয়ে গেল বড় বড় জাহাজের ভিড়ে। সোয়াট হেলিকপ্টারে করে ঝাঁকেও ঝাঁকেও নেমে এলো 50 জন টিম মেম্বার, সেই সাথে শেরহাম। বেনজির আশফি যাত্রা পথে বারবার শেরহামকে সাবধান করেছে সে যাতে একা একা কোথাও পা না ফেলে, কারণ সমস্ত পরিস্থিতি হাতের বাহিরে। কিন্তু উন্মাদ শেরহাম কি এত কিছু বুঝে? জেটি ঘাটে হেলিকপ্টারের রশি বেয়ে নেমেই সকলের অগোচরে দৌড়ে চলল যুবরাজকে খতম করার উদ্যমে। জাহাজের বড় ওপেন ডেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ক্রুর হাসল যুবরাজ। তোর ছেলে আর তোকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়ে তবেই দম ফেলব আমি। কথাটি বলতে বলতে নিজের গায়ের পোশাকগুলো খুলে একটি কাঠের বক্সে ভরে পানিতে ছুঁড়ে মারল যুবরাজ। কিছুক্ষণ আগেও যেই আশার আলো সুবহান শেখ দেখেছিলেন হঠাৎই যেন ঝড়ো বাতাসে তা দপ করে নিভে গেল। শেষ ভরসাটুকুও যেন অথাও পানিতে তলিয়ে গেল। আর কি বেঁচে ফেরার পথ নেই তবে? জাহাজের ছোট গোপন বদ্ধ কক্ষে বসে খুবই সতর্কতার সাথে নিজের বানানো ছোট ড্রোনটি উড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে রেহান। পুলিশের চাইতে তার মূল টার্গেট এখন শেরহাম। শেরহামকে ধরতে পারলেই খেলা প্রায় শেষের পথে। হঠাৎই একটা ফিশিং জাহাজের আশেপাশে এলোমেলো দৌড়াতে দেখা গেল তাকে। মুখের হাসি প্রস্তুত হলো রেহানের। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে বলে উঠল, ক্যাচ হিম। রেহানের থেকে দিক নির্দেশনা পেতেই গায়ে জাহাজের নাবিকের পোশাক জড়িয়ে মাথায় পিকট ক্যাপ দিয়ে চোখ পর্যন্ত ঢেকে লাফিয়ে পড়ল জাহাজ থেকে। উদ্দেশ্য ফিশিং জাহাজ। নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই কারো সাথে জোরে ধাক্কা খেল যুবরাজ। মুখে কিছু বলার আগেই ঝড়ের বেগে কেউ একজন যুবরাজের পিঠে জাপটে ধরে ফুঁপিয়ে উঠল। মানুষটিকে তা যুবরাজ জানে। কিন্তু এই মুহূর্তে রাজ্যকে প্রশ্রয় দেয়ার ফুসরত কই। হুট করেই এনি দৌড়ে এসে রাজ্যকে টেনে হিচড়ে দূরে নিয়ে চলে গেল। পাগল হয়েছিস? চিফ দেখলে কি হবে ভুলে গিয়েছিস? এটা কি আবেগ দেখানোর জায়গা? এসব কি ধরনের ইম্যাচিউরিটি? কান্নার হিড়িকে কথা বলতে পারছে না রাজ্য। যদি কখনো দুঃস্বপ্নেও ভাবত নিজের হাজবেন্ডকে কর্ষ ফায়ার করার জন্য তার নিজেকেই কোনো দিন বন্দুক তাক করতে হবে, তবে সে পুলিশের চাকরি কেন অন্য কোনো চাকরিতেও যোগদান করত না। গ্রামের মেয়েদের মতো সংসারী হয়ে পতি সেবায় জীবন উৎসর্গ করত। কান্না থামিয়ে আশেপাশে নজর বুলাতেই যুবরাজের আর দেখা পাওয়া গেল না। কাদা মাটিতে হাঁটু গেড়ে বসে বালিযুক্ত কাদামাটির দিকে তাকিয়ে পিস্তল হাতে অশ্রু বিসর্জন দিতে লাগল রাজ্য। এই জাহাজ সেই জাহাজে উদ্ভ্রান্তের মতো যুবরাজকে খুঁজে চলেছে শেরহাম। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। শেরহামের ধৈর্যে আর কুলাচ্ছে না।
ইচ্ছে হচ্ছে সবগুলো জাহাজ বোমা মেরে ব্লাস্ট করে দিতে। সামান্য একটা ছেলে হয়ে তাকে এত নাকনিচুবানি খাওয়াচ্ছে, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। হঠাৎই মাথায় ভারী কিছুর আঘাত টের পেতেই পিছন দিকে ঘুরে তাকানোর সুযোগ পেল না শেরহাম। তার আগেই পোক্ত হাতে কেউ তাকে ধরাশায়ী করে ফেলল। অজ্ঞাত ব্যক্তির চেহারা দেখার আগেই দুই চোখ ঝাপসা হয়ে এলো। চোখ বুঝার আগে শুধু যুবরাজের গলার কাছে ট্যাটুটা দৃষ্টিগত হলো। যুবরাজের হাতের ইশারা পেতেই দুজন শক্ত পেশিওয়ালা ছেলে এগিয়ে এলো। কাঁধে তাদের কাঠের বড় একটি বাক্স। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে যুবরাজ আদেশ করল, বাপের কাছে পাঠানোর ব্যবস্থা কর। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 43। সারিকা হোসাইন। উত্তাল সমুদ্র, সেই সাথে বড় বড় ঢেউ। সেই গর্জে আসা ঢেউয়ের বুক চিরে ছুটে চলেছে 4 তলা উচ্চতার মাঝারি আকারের সাদা রঙা বাণিজ্যিক জাহাজ। জাহাজটির দুতলা পর্যন্ত মালামালে বোঝাই, আর 3 তলা 4 তলা খালি। 4 তলার পুরোটা জুড়েই ওপেন ডেক। সেই ওপেন ডেকে মোটা একটা স্টিলের খুঁটির সাথে পিচমোড়া করে বেঁধে রাখা হয়েছে সুবহান শেখ আর তার একমাত্র গুন্ধর পুত্র শেরহাম ফায়াজকে। করুণ চোখে ছেলের রক্তাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন এই বৃদ্ধ। এতগুলো বছর পেরিয়ে যাবার পরে আজকে প্রথম ছেলের জন্য তার মনে মায়ার উদ্রেক হল। সুবহান শেখ নিজের বৃদ্ধ ঝাপসা চোখের অশ্রু নিয়ন্ত্রণে আনতে নীরবে চোখ বুজে ফেললেন, আর সাথেই সাথেই অক্ষিপটে ভেসে উঠল শেরহামের মায়ের মায়াবী মুখখানি। কত নরম মনের মানুষ ছিলেন ভদ্র মহিলা। নবনীতাকে ঠিক ছোট বোনের মতো স্নেহ করতেন। ভদ্র মহিলার এত ভালমানুষই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়াল। নবনীতার প্রতি সুবহান শেখের হিংসা আর আক্রোশ শুরুতেই ধরতে পেরেছিলেন শারমিন। এজন্য বারবার এতটা নিকৃষ্ট হতে বাদ সেধেছেন তিনি সুবহান শেখকে। কিন্তু শয়তানকে কেউ কোনো দিন পোষ মানাতে পেরেছে? তবুও সুবহান শেখের অনিষ্ট থেকে নবনীতাকে বাঁচানোর অনেক চেষ্টা গোপনে গোপনে করেছেন তিনি। হঠাৎ একদিন নবনীতার মৃত্যু হল। সারা বছরই কম বেশি অসুস্থ থাকতেন নবনীতা। যুবরাজের জন্ম হবার পর সেই অসুস্থতা আরও দ্বিগুণ হারে বাড়তে লাগল। উচ্চবিত্ত সাদাফ দেশ বিদেশের হহুত ডাক্তার দেখালেন, কিন্তু শেষ রক্ষা হল না নবনীতার। যুবরাজকে 5 বছরের রেখে পরপারে পাড়ি জমালেন। অসহায় ছোট মাতৃহীন শিশুকে নিয়ে সাদাফ শাহির বেশ বিপদে পড়লেন। শেষ ভরসা হিসেবে শারমিন এর কাছে সাহায্যের হাত পাতলেন। নরম মনের অধিকারী শারমিন ও রাজপুত্রের মতো দেখতে যুবরাজকে বুকে আগলে রাখতে হাপিত্তেস করে উঠলেন। কিন্তু নিজের জঘন্য রূপটা তখনই দেখালেন সুবহান শেখ। সাদাফ শাহিরের সাথে শারমিনের যোগাযোগের সকল পথ বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, সাদাফ শাহিরের কাছে শারমিনকে জড়িয়ে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যে কথাগুলো বললেন। শারমিন নিজের ছেলে রেখে যুবরাজকে মানুষ করতে পারবে না, এমন কঠিন অসত্য কথাও খুব দুঃখ মুখে সাদাফ চৌধুরীর কাছে পেশ করলেন নিকৃষ্ট সুবহান। হঠাৎ শারমিনের এত পরিবর্তনে মনে বেশ কষ্ট পেলেন সাদাফ চৌধুরী। শেষমেশ বাধ্য হয়ে নিজের নিঃসন্তান বোনের হেফাজতে বড় করলেন যুবরাজকে। এখানেই ঘটনার শেষ নয়। শেরহাম ছোট থেকেই স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। এই রোগের সঠিক চিকিৎসা না করিয়ে যুবরাজকে শেষ করে দেবার জঘন্য খেলায় মেতে উঠলেন সুবহান। নিজের চোখের সামনে নিজের সন্তানের প্রতি এতটা অবিচার মেনে নিতে পারলেন না শারমিন। সুবহান শেখের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলেন। শুধু তাই নয়, নিজের ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন সেই আকুতিও জানালেন। শারমিনের এত কাকুতি মিনতি মোটেও সহ্য হল না সুবহান শেখের। অসুস্থ শেরহামের সামনেই বেধড়ক পেটাতেন শারমিনকে। সুবহান শেখের প্রতিটা আঘাতে রক্তাক্ত হতো শারমিন। এই মারধরের দৃশ্য দেখে প্রথমে শেরহাম খুবই ভয় পেত। 2 হাতে কান চেপে ঘরের অন্ধকার কোণায় লুকিয়ে থাকত। কিন্তু এক পর্যায়ে এমন নৃশংসতাই সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠল শেরহামের। মানুষকে আঘাত করে কষ্ট দিয়েই স্বর্গীয় শান্তি অনুভব করতে শুরু করল শেরহাম। এক পর্যায়ে নিজেকে পুরোটাই গুটিয়ে নিলেন শারমিন। কিন্তু নিজেকে শেষ রক্ষা আর করতে পারলেন না। ছেলে কবে কবে নিজের কল্পনার জগতে নরখাদকে রূপান্তরিত হয়েছে শারমিন ঘূর্ণাক্ষরেও তা টের পায়নি। ছেলেকে শেষবারের মতো নিজের বুকে আগলে নিতে চেয়ে অনুরোধ করলেন, বাবা শেরহাম, মানিক আমার বুকে ফিরে আয়, তোর বাপের পাপের সাম্রাজ্য ছেড়ে চল তুই, আমি দূরে কোথাও পালিয়ে যাই, এসব পাপ কাজ আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। ব্যাস চটে গেল শেরহাম। ঘরের কোণে থাকা হকি স্টিক দিয়ে সজোরে শারমিনের কান বরাবর এক বাড়ি বসিয়ে দিয়ে বলে উঠল, বেশি কথা বলা একদম পছন্দ করি না মম। আর কোনো সারা শব্দ পাওয়া গেল না শারমিনের।
ধরাস করে মেঝেতে পড়ে গেল, সেই সাথে উষ্ণ রঞ্জন পদার্থে রঞ্জিত হল পুরো মেঝে। দুই চোখ বোজার আগে ছেলের ভয়ানক চেহারা দেখে কেঁপে উঠল শারমিনের শীর্ণ দেহখানা। পরিশেষে মায়াবী চোখ দুটো থেকে খসে পড়ল উষ্ণ দুফোঁটা জল। মেঝেতে রক্তের বন্যা দেখে শেরহামের যেন আনন্দ রাখার জায়গা ধরল না। আনন্দে হাসতে হাসতে হলি খেলায় মেতে উঠল সে। নিজের বড় চাপাতি, চাইনিজ চপার আর ইলেকট্রিক করাত দিয়ে পিস পিস করে ফেলল শারমিনকে মুহূর্তের ব্যবধানেই। না হলো কোনো অনুশোচনা, না হলো কোনো দুঃখ। নিজের কাজ শেষ করে বিশাল সসপ্যানে নিজের পছন্দের স্পাইস, সস আর বিদেশি অ্যালকোহলের সমন্বয়ে রান্না হলো শারমিনের কঙ্কাল সার দেহের হাড়যুক্ত মাংস। চকচকে চোখে সেই মাংস খুব মজা করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল শেরহাম। তোমার পাপের সাম্রাজ্যের শেষ তবে হলো নরপিচাস সুবহান শেখ। শারমিনের ধিক্কার জনিত অট্ট হাসিতে ধরফরিয়ে চোখ মেলে তাকালো সুবহান শেখ। এদিকে শেরহামের জ্ঞানও ফিরেছে। ছেলের দিকে তাকিয়ে অনেক কিছু বলার চেষ্টা করলেন সুবহান শেখ, কিন্তু কোনো কথাই গুছাতে পারলেন না। সমুদ্রের গর্জনের শব্দ ভেদ করে হুঙ্কার দিয়ে উঠল যুবরাজ। তোদের বাপ ছেলেকে কি এখানে ঘুমানোর জন্য ধরে নিয়ে এসেছি? যুবরাজের ভয়ানক ধমকে কেঁপে উঠলেন সুবহান শেখ। কিন্তু শেরহামের অবস্থার কোনো উন্নতি হল না। হাঁপিয়ে উঠা স্বরে হা হা করে হেসে উঠল শেরহাম। সেই হাসি দেখে যুবরাজের শরীরে যেন জ্বালা ধরে গেল। নিজের বিশ্রী হাসি থামিয়ে শেরহাম বলে উঠল, আমাকে তুলে নিয়ে এসে নিজের বিপদ নিজেই ডেকে আনলি যুবরাজ। তোর জালে আমি ইচ্ছে করেই ধরা দিয়েছি। কেন জানিস? যুবরাজ দৃষ্টি ছোট করে ভ্রু কুঁচকে শেরহামের ভাবাবেগ বোঝার চেষ্টা করল। আমার কাছে জিপিএস ট্র্যাকার আছে। এটা ধরেই সোয়াট পুলিশ এখানে এসে তোকে ডিরেক্ট ক্রস ফায়ার করবে। আর আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তোর মৃত্যুর পর তোর সুন্দরী বউ আমার শয্যা সঙ্গী হবে। এমন নোংরা কথাগুলো বলে কিটকিটিয়ে হেসে উঠল শেরহাম। সুবহান শেখ ছেলের বুদ্ধিতে বুকে বেশ বল পেলেন। ছেলের আনন্দে সামিল হয়ে যুবরাজকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করলেন। বাপ ছেলের এমন নোংরা খেলা দেখে ক্রোধে ফেটে পড়ল যুবরাজ। পাশে থাকা লোহার পাইপ নিয়ে সমানে আঘাত করতে লাগল বৃদ্ধ সুবহানকে। যুবরাজের শক্তিতে কুলাতে না পেরে মুহূর্তেই রক্তাক্ত হলেন বৃদ্ধ সুবহান। নিজের চোখের সামনে রক্তাক্ত সুবহানকে দেখে অস্থির হয়ে উঠল শেরহাম। তার চোখ চকচক করে, জিভ লকলকে বেরিয়ে এলো। রক্তের ঘ্রাণে বদ্ধ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগল। এবার মহা খুশিতে ফেটে পড়ল যুবরাজ। চোখের ইশারা দিতেই দুজন ছেলে শেরহামকে বাঁধনমুক্ত করতে এলো। এই দৃশ্য দেখে বৃদ্ধ সুবহান দুর্বল গলায় চিৎকার করে উঠলেন। কাকুতি মিনতি করে মাফ চাইতে লাগলেন যুবরাজের কাছে। বাবা যুবরাজ, ওর বাঁধন খুলে দিও না। দরকার পড়লে আমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দাও। রহম করো প্লিজ। আমি সারা জীবন তোমার গোলামি করব। তোর গোলামির কোনো প্রয়োজন আমার নেই সুবহান শেখ। তোকে পৃথিবীর চূড়ান্ত কষ্টটা দেব বলেই তো তোর ছেলেকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছি। না হলে কবেই তো দুনিয়া ছাড়া করতাম। শেরহামকে বাঁধন মুক্ত করে একটা স্টিলের চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল যুবরাজ। সামনে বসে সিনেমার ট্রেইলার দেখার মজা যে আলাদা। হামাগুড়ি দিয়ে সুবহান শেখের কাছে ধীরে ধীরে এগিয়ে চলছে শেরহাম। অনেক দিন বাদে রক্তের স্বাদ নেয়া যাবে। তোমার রক্তের টেস্ট মমের চাইতে বেশি সুস্বাদু হবে না, তাই না পপস? কারণ শয়তানের রক্ত যে নোংরা রক্ত। ছেলের ভয়ানক চেহারার দিকে তাকিয়ে থরথর করে কেঁপে উঠলেন সুবহান শেখ। চিৎকার করার ও এর কোন সুযোগ পেলেন না। পাশে থাকা লোহার পাইপখানা তুলে নিয়ে মাথা বরাবর সজোরে এক আঘাত করে বসল শেরহাম। শারমিনের মতো ঠিক একই পরিণতি হল সুবহান শেখের। জাহাজের ওপেন ডেক রক্তে রঞ্জিত হল। কুকুরের মতো জিভ বের করে সেই রক্ত চেটে খেতে লাগল শেরহাম। জম্বির মতো ভয়ানক রক্তাক্ত মুখে যুবরাজের দিকে তাকিয়ে আপ্লুত কণ্ঠে শেরহাম বলে উঠল, পপসের রক্ত একদম মজা নয় যুবরাজ। সারা পতেঙ্গা সৈকতের জাহাজ নৌকা কোনো কিছু খুঁজেও যখন যুবরাজের হদিস পাওয়া গেল না, তখন সকলের খেয়াল হলো এখানে শেরহাম ফাইয়াজও নেই। চতুর বেনজির আশফি নিজের জিপিএস ট্র্যাকার অন করতেই মাঝ সমুদ্রে শেরহামের লোকেশন দেখালো। সাথে সাথেই কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে কমান্ড দিলেন, হেলিকপ্টার রেডি করো, যুবরাজ শেরহামকেও কিডন্যাপ করেছে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 44। সারিকা হোসাইন। যুবরাজের এহেন ধূর্ত কৃতকর্মের উপর বেনজির আশফির ক্রোধ যেন গগনচুম্বী হল। নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে না পেরে হনহনিয়ে রাজ্যের সামনে এসে দাঁড়াল। এরপর নিজের করা পড়া শক্ত হাতের থাবায় রাজ্যের বাহু চেপে ধরে গর্জে উঠল,
ইউ হ্যাভ টু সাফার ফর দিজ। বেনজির আশফির শক্ত হাতের চাপে ব্যথায় ককিয়ে উঠল রাজ্য। এমনিতেই কাঁদতে কাঁদতে তার চোখের জল ফুরিয়ে বিদীর্ণ হয়ে রয়েছে, তার মধ্যে বেনজির আশফির এমন জঘন্য হুঙ্কার। সব মিলিয়ে যেন কাঠের পুতুলের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল রাজ্য। এনি সবটাই অবলোকন করে দৌড়ে এসে বেনজির আশফির হাত থেকে রাজ্যকে ছুটিয়ে চিৎকার করে উঠল, বিহেইভে ইউরসেলফ। এনির এমন উদ্ধত দেখে বেনজির আশফি নিজের বোধ শক্তি হারালেন। এরপর রক্তচক্ষু এনির দিকে তেড়ে গিয়ে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ। এনিও দমে যাবার পাত্রী নয়। সে দ্বিগুণ উদ্যমে বেনজির আশফিকে বেকায়দায় ফেলতে তেজি কণ্ঠে শুধাল, হাউ ডেয়ার ইউ টাচ হার। এনির এমন পাল্টা প্রশ্ন থতমত খেল বেনজির আশফি। সে চাইলেই একজন অফিসারকে এভাবে আঘাত করতে পারে না। শুধু তাই নয়, এটা নিয়ে রাজ্য কমপ্লেইন করলে তার চাকরি চলে যাবার চান্স 99.9। স্যার, হেলিকপ্টার রেডি। একজন সোলজার এসে কথাটি বলতেই নড়েচড়ে উঠলেন বেনজির আশফি। যুবরাজ পুরো একটি জাহাজ নিয়ে সমুদ্রে রওনা করেছে। তার সাথে কে আছে না আছে এটাও অজানা। আদৌ সেই জাহাজে যুবরাজ একা নাকি আরও দলবল আছে এই ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। মাঝ সমুদ্রে একা একা ওই জাহাজে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। খাল কেটে কোনো মতেই কুমির ডেকে আনতে চান না বেনজির আশফি। এদিকে সব টিম মেম্বারই সকল বিষয়ে এক্সপার্ট নয়। তাই না চাইতেও এনি আর রাজ্যকে টিম মেম্বার হিসেবে সাথে নেবার সিদ্ধান্ত নিলেন বেনজির আশফি। সোলজারকে অনুসরণ করে যেতে যেতে এনিকে উদ্দেশ্য করে বেনজির আশফি বলে উঠলেন, হেলিকপ্টারে উঠে যাও। হয় বাঁচবে না হয় মরবে। আর এক মুহূর্ত দাঁড়ালেন না বেনজির আশফি। কাদা মাটি ডিঙিয়ে হেলিকপ্টারে উঠার জন্য পা বাড়ালেন তিনি। যুবরাজ বাঁচবে তো এনি? অসহায় মলিন কণ্ঠে অস্ফুট স্বরে এনিকে প্রশ্নটি করে জিজ্ঞাসু দৃষ্টিতে এনির পানে তাকিয়ে রইল রাজ্য। এলইডি লাইটযুক্ত হেলমেটের ফোকফকে আলোয় রাজ্যের বিধ্বস্ত অবস্থা সম্পূর্ণভাবে দৃষ্টিগত। একদিনেই মেয়েটির বেহাল দশা। চোখগুলো ফুলে তসতসে লাল হয়ে আছে। নাকের ডগা আর গাল দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে এটা সেই হাসি খুশি প্রাণবন্ত রাজ্য নয়। এটা অন্য কোনো বিধ্বস্ত বিদীর্ণ মানবীর কা। কোন দিক থেকে কোন দিক সামলাবে তার কোনো কুলকিনারা খুঁজে পেল না এনি। ফুস করে তপ্ত শ্বাস ছেড়ে রাজ্যের হাত চেপে ধরে বলে উঠল, চল। শেরহামের পৈচাসিকতায় বৃদ্ধ সুবহান শেখের ইহ জীবনের সমাপ্তি ঘটেছে বহু আগেই। ধীরে ধীরে পাপের বিনাশ হচ্ছে। একে একে খসে যাচ্ছে পাপ সাম্রাজ্যের প্রত্যেকটা ইট। বুক থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছে ভারী বোঝাটা। এই বুঝি নিঃশ্বাসটা বাতাসের মতো হালকা হয়ে এলো। জাহাজের বারান্দার রেলিংয়ে ভাঁজ করা হাতের উপর থুতনি রেখে অন্ধকার ভয়ঙ্কর সমুদ্রের বিশালতা উপভোগ করছে যুবরাজ। নিজের সাক্ষাৎ মৃত্যুকে সে দেখে ফেলেছে অনেক আগেই। এখন শুধু দু চোখ চিরতরে বন্ধ করবার পালা। আচ্ছা, ওই কঠিন হৃদয়ের বোকা মেয়েটা কি অনেক কাঁদবে? এই মাঝ সমুদ্রে তাকে সান্ত্বনা কে দেবে? রেহান আর এনি কি ওকে সামলে নিয়ে ঘরে পৌঁছে দিবে? আর মা পাপা কিভাবে সামলাবে আমার মৃত্যু শোক? আর ভাবতে পারে না যুবরাজ। চারিদিক থেকে ব্যর্থতা আর হতাশা পুরোদমে তাকে গ্রাস করেছে। মনে হচ্ছে বেঁচে ফেরার সকল পথ অবরুদ্ধ। তুমি কেন আমার জীবনে এসেছিলে মেগান গ্যাব্রিয়েলা? উন্মাদ শেরহামের দিকে কাতর দৃষ্টি মেলল যুবরাজ। সে এখন অবহেলায় পড়ে থাকা সুবহান শেখের ছিন্নভিন্ন শরীর নিয়ে মেতে উঠেছে। শেরহামের এই করুণ ভয়ঙ্কর অবস্থা দেখে যুবরাজের চোখের কোণে চিকচিকে জলের আগমন হল। ছেলেটাকে ভালো একটা ডক্টরের ট্রিটমেন্ট করালে কি খুব ক্ষতি হতো? নীরবে যুবরাজের দুই চোখের কার্নিশ বেয়ে উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। সেই অশ্রুগুলোকে দমন করতে জোর করে টেনে বন্ধ করে ফেলল অক্ষি পল্লব। চোখের পাতা বন্ধ করতেই পুরো দুনিয়া অন্ধকার হবার পরিবর্তে অসহায় মৃত মেগানের বরফের আস্তরণে আচ্ছাদিত নিথর শরীর খানা ভেসে উঠল। একদিকে রেহানের জীবন মরণের সন্ধিক্ষণ, অন্যদিকে কঠিন কষ্ট নিয়ে দুনিয়া ছেড়ে যাওয়া মেগান। কাকে রেখে কার কাছে যাবে কিছুই খেয়াল করতে পারল না যুবরাজ। এদিকে লোক মারফত যুবরাজের কাছে খবর এলো দ্রুত যেন সে এসে সৎকারের কাজ শুরু করে। কারণ অলরেডি 3 দিন পর হয়ে গিয়েছে। এভাবে কোনো মেডিসিন ছাড়া লাশ ফ্রিজে রাখা যায় না। ব্রিটিশ শ্রমিক ছেলেটির কাছে এই খবর পেয়ে ডক্টর নিকোলাস এর হাতে রেহানকে সমর্পণ করে স্পিডে বোর্ডে উঠে যায় যুবরাজ। ক্রুজ শিপ থেকে ম্যাকের জাহাজের দূরত্ব 2 কিলোমিটার। যেতে বেশি সময় লাগবে না। যাত্রা পথে ব্রিটিশ ছেলেটি যুবরাজকে নানান ধরনের কথা শুধালো। কিন্তু বোবা মানুষের ন্যায়শূন্য দৃষ্টি সমুদ্রের নীল জলে দৃষ্টি ফেলে চুপচাপ রইল যুবরাজ।
এই মুহূর্তে তার কিচ্ছুটি ভাবতে ইচ্ছে করছে না। ছেলেটি যুবরাজের অনাগ্রহ দেখে অল্প করে সরি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রায় মিনিট 15-র মধ্যেই ম্যাকের বিশাল জাহাজের কাছে এসে দাঁড়ালো স্পিড বোটটি। জাহাজের মোটা দড়ির সিঁড়ি বেয়ে ভীতিহীনভাবে জাহাজে উঠে গেল যুবরাজ। আর ব্রিটিশ ছেলেটি তার কিছু সহকর্মীর সহায়তায় স্পিড বোটটিকে জাহাজে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। যুবরাজকে 3 দিন পর কাছে পেয়ে ম্যাক শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। এরপর পিঠ হাতড়ে সান্ত্বনার বাণী আওড়াল। আজকে যুবরাজকে আর সেরকম নরম হৃদয়ের মনে হল না। মনে হচ্ছে কোনো কঠিন হৃদয়ের পুরুষ। কোনো প্রকার ভনিতা না করে যুবরাজ হাকলা কুসুম গরম পানি চাইল। ম্যাকের বুঝতে বাকি রইল না যুবরাজ কেন পানি চাইল। যুবরাজের কাঁধ চাপড়ে সেই জায়গা থেকে প্রস্থান নিল ম্যাক। জাহাজের ওপেন শাওয়ার এর নিচে গিয়ে ইচ্ছেমতো নিজেকে জলে ভিজিয়ে নিল যুবরাজ। শরীর থেকে সকল জড়তা যে দূর করতে হবে। না হলে এত এত ভার কিভাবে বইবে সে? নিজেকে পবিত্র করে অজু করে নিজেই ম্যাগানের বরফের আস্তরণে ঢাকা পড়া শক্ত জমে যাওয়া দেহ খানা বের করে নিয়ে এলো। মেয়েটির তুলতুলে মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। না চাইতেও যুবরাজের চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ল। আমাকে এতটা কষ্ট দিতেই বুঝি তোমার জন্ম হয়েছিল? নিথর ম্যাগান যুবরাজের কষ্ট ও বুঝল না, সান্ত্বনার বাণীও ছুড়ল না। 2 হাতে দ্রুত চোখের জল মুছে বহু কষ্টে ম্যাগানকে উপরের বৃহৎ স্পেসে নিয়ে আসলো যুবরাজ। একটা স্টিলের পাটাতনের উপর শক্ত ম্যাগানকে শুইয়ে দিয়ে নিজেই বালতি ভর্তি উষ্ণ জল নিয়ে এলো। নিজের 2 হাতের সাহায্যে উষ্ণ জলের সহিত ঘষে ঘষে দূর করল সমস্ত বরফ আর শেরহামের লাগানো কালিমা। এক পর্যায়ে নিজেকে আর ধরে রাখতে পারল না যুবরাজ। হু হু করে হাঁটু মুড়ে বসে 2 হাঁটুতে ভর দিয়ে কেঁপে কেঁপে কেঁদে উঠল। ভারী জলের ফোয়ারা আর ম্যাগানের শরীরের গলিত বরফ 2ই মিলেমিশে একাকার হয়ে গেল। যুবরাজের কান্নায় আজকে কঠিন হৃদয়ের ম্যাকও বেসামাল হল। বুক চেপে ধরে জাহাজের ডেকের দরজায় হেলান দিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল ম্যাক। জাপানি আর ব্রিটিশ ছেলে দুটোও মুখ চেপে কেঁদে উঠল। এক পর্যায়ে সম্বিত ফিরে পেতেই দ্রুত হাতে কাজ চালাতে লাগল যুবরাজ। ম্যাগানকে পরিষ্কার করে একটা টাওয়েল দিয়ে মুছিয়ে খুব যত্ন সহকারে কালো রঙের লম্বা গাউনটি পরিয়ে দিল যুবরাজ। ম্যাগানের ধর্ম অনুযায়ী তার বিদায় হবে। তাও যেন তেন ভাবে নয়, একদম যুবরাজের মনের মাধুরী মিশিয়ে। যুবরাজের কথা অনুযায়ী ম্যাক খুবই দামি একটা কফিনের ব্যবস্থা করেছে। মেরুন রঙের চকচকে কফিন। সেই কফিনের নরম বিছানায় সযত্নে শোয়ানো হলো ম্যাগানকে। দেখে মনে হচ্ছে নিষ্পাপ মেয়েটি গভীর নিদ্রায় মগ্ন। যুবরাজ ম্যাগানকে সমস্ত সৌন্দর্যের সহিত বিদায় দিতে চাইল। কিন্তু রক্তহীন শরীর কি আর কখনো সৌন্দর্যে ভরপুর হয়? যুবরাজের মনে হলো ম্যাগানের কফিনে কি যেন কম পড়েছে। মস্তিষ্কে নাড়া দিতেই মনে পড়ল একটা লাল গোলাপের খুবই প্রয়োজন। গোলাপহীন ম্যাগানের আকর্ষণীয় হাত দুটো একদম খালি খালি লাগছে। চারপাশে খুঁজেও যখন কিছুই পেল না তখন নিজের গলায় থাকা লকেট সমেত সোনার চেইনটি খুলে ম্যাগানের হাতে পেঁচিয়ে দিল। এরপর খুব যত্নের সহিত কফিনের ঢাকনা এঁটে সিল করে দিল। ইদানিং সমুদ্রের গভীর জলে কফিন বিসর্জন দেয়া বিশাল এক ট্রেন্ড হয়েছে বিদেশিদের কাছে। কিন্তু যুবরাজ কখনো ম্যাগানকে এভাবে বিদায় দিতে চায়নি। যুবরাজ সারাটা জীবন ম্যাগানের সমাধিতে এসে ফুল দিতে চায়। কিন্তু নিষ্ঠুর নিয়তি সব কিছুর বিপক্ষে। সমস্ত কাজ যখন শেষ হলো তখন প্রায় বেলা শেষের দিকে। আকাশ গৌধূলি লগ্নে পরিপূর্ণ হয়েছে। জাহাজের চারপাশ ঘেঁষে সাদা রঙা সিগাল উড়ে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা সিগালও শব্দ করছে না। তোরাও বুঝি এই কোমলমতির মৃত্যুতে শোক প্রকাশ করছিস? নির্বাক পাখি উত্তর দিতে পারে না। অবশেষে ম্যাক এগিয়ে এলো, সাথে আরও 5 জন নাবিক আর তাদের সহকারী। সকলে যুবরাজকে সমস্বরে বলে উঠল, ইটস দ্য বেস্ট টাইম ফর বিউরিয়াল। সকলের এই কথাটা যেন যুবরাজের কলিজা ভেদ করল। তার মানে এখনই মেয়েটা পৃথিবীর সকল মায়া ছিন্ন করে চিরতরে সমুদ্রের অকাল গর্ভে হারিয়ে যাবে? এবার আর কান্না পেল না যুবরাজের। একজন পুরুষ আর কত কাঁদতে পারে? সকলের সম্মতিতে কফিন কাঁধে নিয়ে জাহাজের নিচের তলায় আনা হলো। এরপর জলের উপরই ভাগের দরজা খুলে বারান্দায় একটা কাঠের পাটাতনের উপর রাখা হলো কফিনখানা। সকলেই সমস্বরে বলতে লাগল, গুড বাই পিওর সোল, রিবর্ন এন্ড কাম ব্যাক এগেইন। কথাগুলো শেষ করে সকলেই কফিনটি সমুদ্রে সমাধি করতে উদ্যত হল। যুবরাজ সেই দলে সামিল হয়ে সিক্ত কণ্ঠে বলে উঠল, গুড বাই ম্যাগান গ্যাব্রিয়েলা, ওপারে ভালো থেকো। আমাদের আর কোনো দিন দেখা হবে না।
বিশাল শব্দে বৃহৎ ঢেউ তুলে গভীর নীল জলে পড়ে গেল কফিনখানা। মুহূর্তেই তলিয়ে গেল সমুদ্রের লবণাক্ত জলে। যেখানে ম্যাগানের সমাধি হলো সেখানকার জলগুলো এখনো নড়ছে। ধীরে ধীরে স্থির হয়ে উঠল জলরাশি আর জাহাজ পাড়ি দিল ম্যাগানের সমাধিস্থল। হঠাৎ শব্দে কল্পনার রাজ্য থেকে চোখ মেলে তাকালো যুবরাজ। চোখ মেলে তাকিয়ে শব্দের সন্ধান করতেই দেখা মিলল শেরহাম লোহার সেই রক্তাক্ত পাইপখানা জাহাজের মেঝের সাথে ঘষে ঘষে জম্বির মতো হেলে দুলে দাঁত খেঁচিয়ে খেঁচিয়ে যুবরাজের দিকে এগিয়ে আসছে। কপাল কুঁচকে কিছু বোঝার আগেই দৌড়ে এলো শেরহাম। যুবরাজের দিকে আঘাত উঁচিয়ে হাঁপানো কণ্ঠে বলে উঠল, তুই আমার পপসকে মেরে ফেলেছিস যুবরাজ। আমি তোকে ছাড়ব না। মুহূর্তেই শেরহামের প্রতি জমে থাকা সকল দরদ দূরে সরিয়ে আহত চিতার ন্যায় হিংস্র হয়ে উঠল যুবরাজ। শেরহামের হাত থেকে লোহার পাইপটি হ্যাচকা টানে কেড়ে নিয়ে এলোপাতাড়ি মারতে লাগল শেরহামকে। ব্যথায় যন্ত্রণায় জোরে চিৎকার করে উঠল শেরহাম। কিন্তু যুবরাজের মনে কোনো দয়ার উদ্রেক হল না। এক পর্যায়ে ধরাশায়ী হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল শেরহাম। নিজের কপালের জমে যাওয়া নোনতা ঘাম আঙুলের ঝটকায় সরিয়ে হাঁটু মুড়ে পাইপে ভার দিয়ে বসল যুবরাজ। এরপর শেরহামের চুলের ঝুঁটি মুঠি পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, গলায় পাথর বেঁধে তোকে যদি এই সমুদ্রে সমাধিস্থ করে দেই তোর কেমন লাগবে শেরহাম? যুবরাজের এমন ভয়ানক কথায় কেঁপে উঠল শেরহাম। রক্তাক্ত মুখে জড়িয়ে যাওয়া কণ্ঠে ভয়ে ভয়ে বলে উঠল, পানিতে আমার অনেক ভয় করে। শেরহামের কথায় যুবরাজ এক চোট হেসে নিল। এরপর শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলে উঠল, চল ভয়কে জয় করা যাক। হঠাৎই হেলিকপ্টারের পাখার খটকটানির শব্দে একদিক সেদিকে তাকাতে লাগল শেরহাম। সেই সাথে যুবরাজের ক্রোধ আরও দ্বিগুণ হল। জাহাজের চারপাশ ঘিরে ফেলেছে সোয়াট পুলিশ। পালিয়ে যাবার সমস্ত পথ বন্ধ। বেঁচে ফেরার আনন্দে লাফিয়ে উঠল শেরহাম। একে একে দড়ি বেয়ে নেমে এলো 50 জন সোয়াট পুলিশ। সকলের হাতেই ভারী অস্ত্র। এই বুঝি যুবরাজের জীবনের সমাপ্তি ঘটল। পুরো জাহাজ জুড়ে সোয়াট পুলিশের বোটের খটখট শব্দ পাওয়া যাচ্ছে। সেই সাথে যুবরাজের প্রতি মাইকে দেয়া হলো কঠিন হুঁশিয়ারি। পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল শেরহাম আর যুবরাজের হদিস। চারপাশ থেকে বন্দুক তাক করে পজিশন নিল সকল অফিসার। বেনজির আশফি হুঙ্কার ছাড়লেন, শেরহামকে ছেড়ে দিয়ে আমাদের সাথে চলুন যুবরাজ। যুবরাজ যেন আজ কিছু দেখেই ভীত নয়। শেরহামের কাছে যুবরাজের মুখভঙ্গি ভালো ঠেকেছে না। এদিকে সুবহান শেখের অবস্থা দেখে কারো কারো পেট গুলিয়ে উঠল। ঘটনাটি কে ঘটিয়েছে তা শেরহামের শরীর আর চেহারা দেখেই অনুমেয়। বেনজির আশফির নির্দেশে যুবরাজের পুরো শরীর ভরে গেল বন্দুকের টার্গেট লাইটে। বেনজির আশফি গুনতে থাকলেন, 1, 2, 3 বলার আগেই এনির বন্দুকের নল থেকে বেরিয়ে এলো গুলি। সেই গুলি ঝাঁঝরা করল যুবরাজের বুক। গুলির শক্তিতে জাহাজের রেলিং ঘেঁষে পানিতে পড়ে যেতে নিল যুবরাজ। যুবরাজের হাতের থাবায় এখনো শেরহামের শার্টের কলার। দাবার চালের মতো নিমিষেই পাল্টে গেল পুরো চাল। শেরহামকে কবজা করেই পানিতে ঝাঁপিয়ে পড়ল যুবরাজ। এনির এহেন কাণ্ডে সকলেই স্তব্ধ। চিৎকার দিয়ে জ্ঞান হারালো রাজ্য। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। অন্তিম পর্ব। সারিকা হোসাইন। ঘন কুয়াশাযুক্ত ঝাপসা নিগুড় অন্ধকারে নিমজ্জিত হয়েছে কোলাহলপূর্ণ রাত। ঘড়ির কাঁটায় সময় কত হয়েছে তা দেখার ফুসরত কারোরই নেই। কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে এক অনাকাঙ্ক্ষিত নিদারুণ মর্মান্তিক ঘটনা। এলোমেলো হয়ে জাহাজের নোংরা ডেকে অবচেতন অবস্থায় পড়ে রয়েছে রাজ্য। বন্দুকের চোখা বেয়োনেটের খোঁচা লেগে তার অনেকখানি গাল কেটে তরল রঞ্জন পদার্থের উপস্থিতি হয়েছে। চারপাশে তাকিয়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই স্মোক গ্রেনেডের ঘন সাদা রঙের ধোঁয়ায় দৃষ্টির বাইরে চলে গেল সবকিছু। ঘটনা বেগতিক বুঝে নিজেদের সেফ রাখার জন্য যার যার প্রস্তুতি চলতে লাগল। মিনিট 2 অতিবাহিত হবার আগেই বিপ বিপ শব্দে সকলের কান খাড়া হল। কিছু ধোঁয়ার রেশ কেটে সামান্য দৃষ্টি পরিষ্কার হতেই লাফিয়ে উঠল প্রত্যেকে। বিশাল বড় বড় সাইজের কয়েকটি টাইম বোমা জাহাজের পুরো ডেক জুড়ে ছড়িয়ে রয়েছে। সকল টিম মেম্বার নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠল। ওয়াটকির হুড়মুড় সিগনালে হেলিকপ্টার রেডি করতে ধমকে উঠলেন বেনজির আশফি। ধরাধরি করে কোনো মতে রাজ্যকে কেউ একজন কাঁধে চেপে দ্রুত জাহাজ পরিত্যাগ করার পরিকল্পনা আঁটল। এদিকে ঘন ঘন বিপ বিপ শব্দে সকলের যান যেন হাতে এসে নামল। সমস্ত পরিস্থিতি দূর থেকে অবলোকন করে ক্রূর হাসল কোনো এক সুদর্শন পুরুষ। মিনিট 2 ভেতর পুরো জাহাজ খালি হলো, সেই সাথে জোরে হেলিকপ্টার হাঁকিয়ে পাড়ি দিল গভীর সমুদ্র।
এদিকে বিপ বিপ শব্দের সমাপ্তি ঘটিয়ে কালারফুল রঙের ব্লাস্টে রঙিন হয়ে উঠল জাহাজের ওপেন ডেক সহ সমুদ্রের জল। নিজের গোপন কক্ষ থেকে ঝটপট বেরিয়ে যুবরাজের সন্ধান চালালো রেহান। নিজের গার্লফ্রেন্ড এর উপর তার ভরসা আছে শতভাগ, কিন্তু একবার এদিক সেদিকে হয়ে গেলে কেল্লাফতে। যেই দিক থেকে যুবরাজের গড়িয়ে পড়ার কথা সেই দিকে দৌড়ে এলো রেহান। জলের দিকে তাকিয়ে ডেকে উঠল, যুবরাজ বেঁচে আছিস? একদম নিচতলার বারান্দার রেলিং পাইপ ধরে তরতর করে ঝুলতে থাকতে দেখা গেল তাকে। বেচারা ভীত শেরহাম এখনো যুবরাজের প্যান্টের বেল্ট আঁকড়ে ধরে নিজের জীবনের আকুতি করে চলেছে। জাহাজের সমস্ত লাইট অন করে দ্রুত স্পিড বোর্ড নিয়ে ঝাঁপিয়ে পড়ল পোক্ত দেহের কয়েকজন ছেলে। যুবরাজের পা পানি ছুঁই ছুঁই। শেরহামের অনেকটাই জলের নিচে। বেচারা কেঁদে কেটে নিজের জীবন বারবার ভিক্ষা চেয়ে যাচ্ছে যুবরাজের কাছে। একে তো ঝুলে রয়েছে, তার উপর কোমরের কাছে আরেকজন ঝুলে রয়েছে। যখন তখন ইজ্জতের ফালুদা হবে তার কোনো গ্যারান্টি নেই। সব মিলিয়ে শেরহামের উপর হিস হিসিয়ে উঠল যুবরাজ। আর একবার বেশি কথা বলে লবণাক্ত পানির নিচে 2 ঘন্টা চুবিয়ে রাখব। যুবরাজের এহেন হুমকিতে ভয়ে শেরহামের মুখ চুপসে গেল। আর কিছু না বলে 2 হাতে শক্ত করে যুবরাজের কোমর জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরেই স্পিডবোর্ড নিয়ে ছেলেগুলো হাজির হলো, সেই সাথে উদ্ধার করল শেরহাম আর যুবরাজকে। জাহাজে উঠেই পুলিশের উদ্দেশ্যে দৌড়াতে লাগলো শেরহাম। প্লিজ হেল্প, যুবরাজ মরেনি। প্লিজ এরেস্ট হিম। কিন্তু আফসোস, জাহাজের কোথাও পুলিশের ছিটে ফোঁটা নেই। শেরহামের এমন বোকা উদ্ভ্রান্তের মতো আচরণে হো হো করে হেসে উঠল যুবরাজ। সেই হাসির শব্দ গর্জে ওঠা সমুদ্র আর শোষ বাতাসে মিলে মিশে পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুলল। এবার সত্যি সত্যি ভয় মিয়ে গেল শেরহাম। জীবনের আশা ছেড়ে দিয়ে সিক্ত কণ্ঠে বলে উঠল, কিল মি। এই প্রথম শেরহামের প্রতি কঠিনভাবে মায়া কাজ করল যুবরাজের। তবে মনে মনে যুবরাজ সিদ্ধান্ত পাল্টাল কি? রূপলি চাঁদযুক্ত কুয়াশা আচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল যুবরাজ। এরপর রেহানের উদ্দেশ্য বলে উঠল, চল আবার নিউ ইয়র্ক ফেরা যাক। যুবরাজের নাম নিশানাহীন বাংলোতে রাজ্যকে আনা হয়েছে ভোর সকালের দিকে। সারা রাত হসপিটালেই ছিল সে। ফজরের ওয়াক্তের একটু পরপরই ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে রাজ্যের রিলিজের ব্যবস্থা করেছে এনি। ডক্টর অবশ্য জ্ঞানহীন রাজ্যকে রিলিজ দিতে চায়নি। এনি তার মতো করে ডক্টরকে ম্যানেজ করেছে। রাজ্যের যখন জ্ঞান ফিরল তখন সকাল 10:20 পিট পিট চোখে তাকিয়ে কোথায় আছে সে তা উপলব্ধি করার চেষ্টা করল। পুরো ঘর দৃষ্টি বুলানোর পর হু হু করে কেঁদে উঠল রাজ্য। এই সেই ঘর যেখানে যুবরাজকে নিয়ে তার কেটে গিয়েছে হাজারো আনন্দ মেলা। আজ সে এই ঘরে একা অবস্থান করছে, অথচ যুবরাজ সমুদ্রের গহীনে। সহসাই গত রাতের কথা মস্তিষ্কে হানা দিতেই এনির উপর চরম ক্রোধ জন্মালো তার। নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে না পেরে বিছানা ছেড়ে হনহন করে বেরিয়ে ড্রয়িং রুমে নেমে এলো। ড্রয়িং রুমে নিজের বাবা মা আর যুবরাজের মা বাবাকে খুবই নর্মাল অবস্থায় দেখে বেশ অবাক হলো সে। এরা সবাই এখানে কিভাবে এলো? মিসেস তনুজার কাছে এগিয়ে গিয়ে মলিন কণ্ঠে শুধালো, তোমরা এখানে কি করছো? মেয়ের এমন কঠিন প্রশ্নে থতমত খেল মিসেস তনুজা। দূর থেকে এটা লক্ষ্য করে সামিনা ছুটে এসে জিজ্ঞেস করলেন, এভাবে কেউ নিজের মাকে কথা বলে? সকলের এত স্বাভাবিক চলাফেরা কিছুতেই সহ্য হলো না রাজ্যের। সামিনার হাসিরত মুখের দিকে তাকিয়ে রাজ্য চোখের জল ছেড়ে বলে উঠল, আপনার ছেলে গতকাল রাতে পুলিশের গুলিতে দুনিয়া ছেড়েছে, তা কি আপনি জানেন? রাজ্যের এহেন অদ্ভুত কথায় বেশ অবাক হলেন সামিনা। হঠাৎই চোখ ডলতে ডলতে এনি বেরিয়ে এলো। সকাল সকাল কিসের এত কথাবার্তা হচ্ছে এখানে? এনিকে দেখে নিজের রাগ সপ্তম আকাশে ছুল রাজ্যের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এনির দিকে তেড়ে এগিয়ে যেতেই এনি চিৎকার করে উঠল, আরে রিল্যাক্স রিল্যাক্স, তোর ভাই আমাকে যা যা করতে বলেছে আমি তাই করেছি। এখানে আমার বিন্দুমাত্র কোনো দোষ নেই। এনির আর রাজ্যের কথার মাথামুন্ডু কারো কাছেই স্পষ্ট নয়। সকলের দিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রাজ্যকে এক প্রকার টেনে হিচড়ে একটা কক্ষে নিয়ে দরজা লাগিয়ে দিল এনি। এনির থেকে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে ফুঁসে উঠল রাজ্য। এরপর সিক্ত কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল, তোরা কিভাবে করতে পারলি এই কাজ? তাহলে বেনজির আশফি করলে খুশি হতি? এনির এমন জবাবে জিজ্ঞাসু দৃষ্টিতে এনির পানে তাকিয়ে থাকে রাজ্য। রাজ্যকে আশ্বস্ত করে চতুর এনি সবটাই বুঝিয়ে বলতে উদ্যত হয়, যুবরাজ যা করেছে তাতে তার বেঁচে ফেরার সমস্ত পথ বন্ধ। বেনজির আশফি কি সিদ্ধান্ত নিয়েছিল তা সম্পর্কে তুই আমি সকলেই অবগত।
শেরহাম আর সুবহান শেখকে তুলে নিয়ে যাওয়ায় ডিপার্টমেন্ট আরও ক্ষিপ্ত হয়েছিল। কিন্তু যুবরাজও পালিয়ে যাবার পাত্র নয়। এজন্য সাপও যাতে মরে আর লাঠিও না ভাঙে এই খেলা খেলতে হয়েছে। এই খেলায় আমাকে ইউজ করেছে তোর ভাই। আর যুবরাজ কি সত্যি মরেছে নাকি? বুলেট প্রুফ জ্যাকেট ছিল গায়ে। কিন্তু খবরদার এই কথা কেউ যাতে না জানে। তাহলে এখন কি করব? উত্তেজিত কণ্ঠে কথাটা শুধিয়ে এনির উত্তরের অপেক্ষায় রইল রাজ্য। আপাতত আমার উপর দোষ চাপিয়ে রিজাইন দে। তোকেও তো বেনজির আশফি ছাড়বে না। আমার কাছে বেনজির আশফিকে কাবু করার ফন্দি আছে। কিন্তু যুবরাজ এখন কোথায়? ওরা বাণিজ্যিক জাহাজে কোথাও একটা যাবে। কিন্তু কোথায় তা আমি জানি না। এনির কথায় মন ভেঙে টুকরো টুকরো হলো রাজ্যের। যাকে এক নজর দেখার জন্য দুই চোখ তৃষিত হয়ে আছে অথচ তার খবর কেউ জানেই না। না চাইতেও মন কালো মেঘে ঢেকে বর্ষায় রূপ নিল। রাজ্যের দুই চোখ থেকে টুপটুপ করে খসে পড়তে লাগলো মোটা মোটা অশ্রুদানা। আপনি কোথায় আছেন যুবরাজ? আপনাকে একটু কাছে পাবার বাসনায় আমার হৃদয় যে মরুভূমির ন্যায় খা খা করছে। আপনি ভালো আছেন তো? চোখের পলকে কেটে গিয়েছে 2টি মাস। রাজ্য অনেক আগেই রিজাইন দিয়ে যুবরাজের প্রতীক্ষায় দিন গুনছে। এনির উপর বেশ চড়াও হয়েছেন বেনজির আশফি। একের পর এক চলছে এনির শোকজ। শেষমেশ নিজের ভুল মাথায় নিয়ে শখের চাকরি থেকে সাসপেন্ড হলো এনি। মুখে দুঃখ প্রকাশ করলেও মনে মনে রেহানকে পাবার বাসনায় তীব্র আনন্দিত হল। এই 2 মাসে এনিও বেশ চিন্তিত হল। ওরা কোথায় গেল? এখনো একটা ফোন দেবার প্রয়োজন মনে করল না। কোনো বিপদ হয়নি তো? অজানা আতঙ্কে ধীরে ধীরে গ্রাস হলো মন মস্তিষ্ক। সামিনা আর তনুজাও তলে তলে নিজ নিজ পুত্র শোকে ভেঙে পড়লেন। শক্ত রাখলেন মাঝবয়সী পুরুষ দুটোকে। তনুজা আর রেজওয়ান চৌধুরীকে ঠেলে ঠুলে নিজেদের বাড়িতে পাঠিয়ে দিল রাজ্য। রাজ্যের মনের অবস্থা বুঝতে পেরে সাদাফ চৌধুরী আর সামিনাও রাজ্যকে স্পেস দিলেন। যুবরাজের বিশাল বাড়িটিতে একা একা দিনের পর দিন প্রহর গুনতে লাগলো রাজ্য। একদিন যুবরাজ ফিরবে আর ঠিক তাদের ভালোবাসার দুষ্টু মিষ্টি একটা সংসার হবে। এভাবেই পেরিয়ে গেল আরও 1টি মাস। হঠাৎই একদিন এনি মারফত মোটা একটা সাদা খাম এলো রাজ্যের কাছে। উচ্ছ্বসিত এনির মুখের দিকে তাকিয়ে আহত কণ্ঠে রাজ্য জানতে চাইল, এটা কি? খুলে দেখ। মন না চাইতেও দুর্বল হাতে কোনো মতে খাম চিরে বের করে আনলো কিছু কাগজ আর একটা বিমানের টিকিট। অবাক নয়নে সেগুলোর উপর নজর বুলাতেই জলে টইটুম্বুর হলো বড় বড় অক্ষিদয়। রাজ্যকে কাঁদতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো এনি। তার বিশাল দায়িত্ব এখন। নিজের সংসার গুছানোর পালা যে তারও শুরু হয়ে গিয়েছে। নিউ ইয়র্ক কোর্টে শেরহামের সকল জবানবন্দিতে যুবরাজের চলমান কেস ক্লোজড হয়েছে সপ্তাহ খানেক আগে। প্রাথমিকভাবে তারা শেরহামকে এরেস্ট করলেও মেডিকেল হিস্টোরি ঘেটে জানা গিয়েছে শেরহাম পুরোপুরিভাবেই মস্তিষ্ক বিকল একজন মানুষ। এরকম একজন মানুষ কিভাবে ডক্টর হয়েছে এটা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। শুধু তাই নয়, শেরহামের মস্তিষ্কের উপর চলবে গভীর রিসার্চ। এজন্য শেরহামকে মেডিকেল সেলে খুব যত্ন সহকারে রাখা হয়েছে। আর যুবরাজকে সসম্মানে দেয়া হয়েছে হার্ট স্পেশালিস্টের খেতাব। আগের হসপিটাল ছেড়ে দিয়ে আরও নতুন এবং বড় একটি প্রাইভেট হসপিটালে নিয়োগ পেয়েছে যুবরাজ। আর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে ডক্টর রেহান। জন এফ ক্যানেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিজেদের লাগেজপত্র নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এনি আর রাজ্য। তাদেরকে এখান থেকে কারো রিসিভ করার কথা। কিন্তু এখনো কেউ আসছে না কেন? হঠাৎই তাদের সামনে কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ এসে থামল। সেখান থেকে নেমে এলো একজন ব্রিটিশ বডিগার্ড প্লাস ড্রাইভার। আমেরিকান অ্যাকসেন্টে সুন্দর করে রাজ্যের নাম ধরে বলে উঠল, ম্যাডাম আপনার রাজ্যে চলুন। স্মিত হেসে এনি আর রাজ্য গাড়িতে উঠে বসল। শুরু হলো তাদের যাত্রা। অফ হোয়াইট রঙের দুতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি। সেই বাড়ির সামনের এক সাইডে বৃহতাকার ফুলের বাগান। তাতে রয়েছে নাম না জানা বাহারি ফুল। আরেক পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। সেখানে আধুনিক মডেলের 2টো গাড়ি। বাড়িটির অনন্য নান্দনিক সৌন্দর্য মন কাড়ল রাজ্য আর এনির। তাদের গাড়ি দেখতে পেয়ে বিশাল কালো রঙের লোহার কারুকাজ খচিত গেট খুলে মেলে ধরল গার্ড। ধীর গতিতে গাড়িটি পৌঁছে গেল পার্কিং এরিয়ায়। গাড়ি থেকে ব্রিটিশ লোকটি নেমে রাজ্যের হাতে একটি চাবি দিয়ে বলে উঠল, স্যারের আজকে জরুরি অপারেশন আছে। আসতে রাত হবে। এই চাবি নিয়ে বাড়িতে প্রবেশ করুন। আর স্যার আসার অপেক্ষা করুন। মাঝবয়সী লোকটি হাসি মুখে চাবি দিয়ে প্রস্থান নিল।
রাজ্যকে দেখে দুজন লোক দৌড়ে এসে ব্যাগপত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির দরজা খুলতেই আরও একটি মাঝবয়সী মেয়ে এসে দাঁড়ালো। মুখে হাসির রেখা ফুটিয়ে কুশলাদি বিনিময় করে এনিকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে রাজ্যকে বলে উঠল, প্লিজ ম্যাডাম ফলো মি। দুতলায় হাতের ডান পাশের শেষের ঘরটা ইশারা করে বলে উঠল, এটা ডক্টর ইউভির বেডরুম। মনে মনে অদ্ভুত এক আনন্দ আর উচ্ছ্বাসে কেঁপে উঠা শরীর নিয়ে ধীর পায়ে কক্ষের দিকে পা বাড়ালো রাজ্য। এই ঘরটিতে তার পরিচিত ভালোবাসার পুরুষের ছোঁয়া আছে, গন্ধ আছে আর আছে বিচরণ। 3টি মাসকে রাজ্যের কাছে তিসনত শতাব্দী মনে হয়েছে। আর এখন যুবরাজের বাড়িতে ফেরার কতগুলো ঘন্টা মনে হচ্ছে যুগের পর যুগ। ঘরটিতে প্রবেশ করে বেশ অবাক হলো রাজ্য। এই ঘরটা হুবহু যুবরাজের বাংলো ঘরের মতো। ঘরের ভেতর চারপাশে নজর বুলাতেই কর্নার ছোট টেবিলটার রঙিন একটা চিরকুট পেল রাজ্য। দ্রুত হাতে খুলতেই টানা টানা অক্ষরে লিখা চোখে পড়ল, ম্যাডাম সবকিছু আপনার মন মতো গুছানো হয়েছে। হাত বাড়ালেই যা চাইবে তাই পাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে। চিঠিটা পড়তেই অনিন্দ ভালো লাগায় ছেয়ে গেল তনুমন। আগ্রহ বশত কাঠের আকর্ষণীয় কাবার্ডের দরজার পাল্লা খুলতেই চক্ষু ছানা বড়া। খুব সুনিপুণ ভাবে রাজ্য যেসব কাপড়চোপড় পরে তা গুছানো। মনে মনে তৃপ্তির হাসি হেসে একটা ডেনিম লোজ প্যান্ট আর টি শার্ট নিয়ে শাওয়ারে চলে গেল রাজ্য। লম্বা একটা হট শাওয়ার নিয়ে নেমে এলো কিচেনে। এনিও তার সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে রাজ্যকে হেল্প করতে এলো। কিচেনের সকল আইটেম দিয়ে নিজেদের পছন্দ মতো রান্না সেরে নিয়ে টেবিলে গুছাতে গুছাতে সন্ধ্যা নেমে এলো। লম্বা জার্নি প্লাস নির্ঘুম রাত কাটানোর কারণে খুব ক্লান্ত হয়ে পড়ল রাজ্য। এনিকে রেখে সামান্য ঘুমুতে চাইল। যাবার আগে পৈপি করে এনিকে হুঁশিয়ার করল, ওরা ফিরলেই আমাকে ডাকবি। ঘাড় কাত করে এনি সাই জানতেই নিজেদের কক্ষে ফিরে এলো রাজ্য। তুলতুলে নরম বিছানায় পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে জোড়াতেই অতল ঘুমে তলিয়ে গেল সে। কতক্ষণ এভাবে ঘুমালো জানে না রাজ্য। তার ঘুম ভাঙল কারো উষ্ণ স্পর্শে। চট করে চোখ মেলে তাকাতেই ডিম লাইটের মৃদু হলদেটে আলোয় দৃষ্টিগত হলো নিজের বহু চেনা পরিচিত মুখায়েব। যুবরাজের শক্ত পুরুষালী বাহুতে বন্দি রাজ্য। আকস্মিক যুবরাজকে কাছে পেয়ে শক্ত দুই হাতে জাপটে ধরল রাজ্য। একদম ছোট বিড়াল ছানার ন্যায় যুবরাজের বুকের সাথে মিশে রইল। আই মিসড ইউ সো মাচ। আই অলসো। দীর্ঘদিন বাদে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। এই কান্না দুঃখের কান্না নয়, এটা বিরহের কান্না। রাজ্যের ঝলমলে চুলে বিলি কেটে রাজ্যকে পরম যত্নে সামলে নিল যুবরাজ। কিছুক্ষণ এভাবেই কেটে যাবার পর রাজ্য মেকি অভিমান দেখিয়ে শুধালো, ডাকলেন না কেন? রাজ্যের দুই চোখের পাতায় গভীর চুমু একে যুবরাজ বলে উঠল, ডাকলে কি আর এত স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করতে পারতাম? এই সৌন্দর্য যে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে চাই ডিয়ার বউ। ধীরে ধীরে শক্ত হলো আলিঙ্গন, বাড়তে থাকলো উষ্ণতা বিনিময়ে। অবাধ্য হাতের বিচরণে জাগ্রত হলো চাওয়া পাওয়া। মুহূর্তের ব্যবধানে খড়খড়ে শুকনো হৃদয় প্লাবিত হলো ভালোবাসার জোয়ারে। পেরিয়ে গিয়েছে 3টি বছর। এই 3 বছরে অনেক কিছুই ঘটেছে, কিন্তু সবটাই ভালোই ঘটেছে। সাদাফ, শাহির আর সামিনা একেবারে নিউ ইয়র্ক চলে এসেছেন। রেহান নিজেও বড় একটা বাড়ি কিনেছে। সেখানে এনির আর তার ছোট একটা সংসার হয়েছে। তাদের ঘর আলো করে ফুটফুটে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরীও তাদের সাথেই থাকেন। আর যুবরাজ আর রাজ্য, তাদেরও ঘর আলো করে এসেছে একটা পুত্র সন্তান। হুবহু যুবরাজের কার্বন কপি। বয়স তার 2-এর ঘরে। কথায় বেশ পাকা। কথায় কথায় সবাইকে আধা বাংলা আধা ইংরেজিতে হুমকি দেয়। আমাল পাপাকে চেনো? ইক দুম পুঁতে দেবে। সমাপ্ত।